আসসালামু আলাইকুম 10 মিনিট স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ, প্রাচীন বাংলার বিভিন্ন শাসকগণ এবং প্রাচীন বাংলার যুগ সম্পর্কে। এবং এইখান থেকে আমাদের বিসিএস এ কমন টপিক, সবচেয়ে কমন টপিক হচ্ছে আপনার প্রাচীন বাংলার জনপদ। এখানে আমাদের মাত্র 2 পৃষ্ঠা যদি আমরা একটু ভালো করে পড়ি বা জনপদগুলো বাংলাদেশে ভালো করে পড়ি, তাহলে আমাদের এখান থেকে প্রত্যেক বিসিএস এ আপনি প্রশ্ন কমন পাবেনই। এখন জনপদ এটা কিন্তু আপনার শুধুমাত্র বাংলাদেশের জনপদ না, বাংলাদেশের পাশাপাশি যে আমাদের বাংলা ভাষাভাষী যে বাকি অঞ্চলগুলো আছে ভারত, এটা সহ যে জনপদগুলো আছে এটা আমরা মুখস্থ করলে এখান থেকে প্রত্যেক বিসিএস আমাদের একটা প্রশ্ন হয়, মিনিমাম কখনো কখনো একটার পরেও 2টা প্রশ্ন হয়ে থাকে। আর প্রাচীন যুগ, এই প্রাচীন যুগের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মৌর্য যুগ এবং হচ্ছে আপনার পাল যুগ। এখান থেকেও আমাদের হচ্ছে রেগুলার প্রশ্ন হয়ে থাকে। ওকে, তার মানে প্রাচীন যুগটা আমাদের ইতিহাসে খুবই ছোট একটা অধ্যায়, কিন্তু এখান থেকে প্রশ্ন কমন সবচেয়ে বেশি আসে। এবং দেখেন যে আমরা যদি দেখি যে প্রাচীন যুগের সর্বশেষ শাসকটা যদি আমরা বলি, তাহলে আমাদের হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেনের পরেও কিন্তু তার 2 পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেনও শাসন করছে। সো কেশব সেন কিন্তু আমাদের এক ধরনের আনকমন প্রশ্ন ছিল, কিন্তু বিসিএস এ কিন্তু কেশব সেন থেকে প্রশ্ন আসছে। তার মানে আমরা বুঝতে পারি যে প্রাচীন যুগ মোটামুটি পড়লে 35-এর পর থেকে নতুন সিলেবাসে আপনার রেগুলার এখান থেকে হচ্ছে আপনার প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা একটু ভিতরে যাই, আজকের লেকচারে কি কি আছে একটু দেখবো আমরা। প্রথমে আছে প্রাচীন বাংলার জনপদ সমূহ। আমি আগেই বলছি এখান থেকে বিসিএস এ 1 অথবা 2টি প্রশ্ন আপনি কমন পাবেনই। ওকে, মৌর্য গুপ্ত যুগ এবং শশাঙ্ক, আমরা এখান থেকে ধরতে পারি একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবসময় থাকে। এবং দেখেন পাল সেন, এই যে একটা আছে, আমরা এখান থেকে বিসিএস এ আরেকটি প্রশ্ন পেতে পারি। তার মানে আমরা এইটুকু অধ্যায় থেকে 3টা প্রশ্ন কমন আসার মতো একটি অধ্যায় হচ্ছে আপনার এই লেকচারটা। তার মানে কত ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারি। একটু ভালোভাবে শেষ করলে আমাদের এখান থেকে প্রশ্ন কমন আসবেই। ওকে, তাহলে আমরা একটু ভিতরে যাব। প্রথমে আছে প্রাচীন বাংলার জনপদ সমূহ। একটু বলে লেখা দরকার যে আজকের যে বাংলাদেশ অথবা আজকের যে বাংলা ভাষাভাষী অঞ্চলটা আমরা বলি, এইভাবে করে কিন্তু আপনার প্রাচীনকালে বাংলাদেশের মানচিত্র অথবা পশ্চিম বাংলার মানচিত্র ঠিক এইভাবে ছিল না। আপনার ভাষাকে তো আর কোনোভাবে কোনো সীমানায় আটকে রাখা যায় না, আপনারা বুঝতেই পারি। সো ভাষা হচ্ছে আপনার নিয়ত চলমান, এটা আপনার সীমানা কখনো চেঞ্জ হয়েছে, কখনো পরিবর্তিত হয়েছে। এইভাবে করে আপনার কখনো একটি অঞ্চল থেকে আরেকটি জনপদেরও সৃষ্টি হয়েছে কালক্রমে। মানে একটা সময় এক জনপদ ছিল, হয়তো পরবর্তীতে সেটা ভেঙে একাধিক জনপদ হয়েছে, অথবা একাধিক জনপদ একত্রিত হয়ে আপনার একটা অঞ্চল হয়েছে, অথবা একটা দেশ হয়েছে, একটা রাজ্য হয়েছে। এভাবে করে হচ্ছে আমাদের প্রাচীন বাংলা ছিল। তাহলে একটু দেখি আমরা আমাদের প্রাচীন বাংলার জনপদ সমূহ আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আমি যদি শুধু বাংলাদেশে আটকে রাখি তাহলে হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটি মাঝখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র, কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনার বাংলা ভাষাভাষী আরেকটি অঞ্চল আসাম, এদিকে আছে ত্রিপুরা, এদিকে আছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ এবং উত্তর দিকের কিছু অংশ। অর্থাৎ এটা হলো আপনার প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ সমূহ সাধারণত এই বৃহৎ অঞ্চলটিতে বিদ্যমান ছিল। এখন প্রাচীনকালে কিন্তু আমাদের এখানে অনেকগুলো জনপদ ছিল। এর মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে 9টি জনপদ আছে সেইগুলো সম্পর্কে আজকে বিস্তারিত দেখব। সবার আগে আমরা দেখব পুন্ড্র, অর্থাৎ পুন্ড্র নামটি যেহেতু আসছে তাহলে আমাদের সবার সামনে চলে আসবে সবচেয়ে প্রাচীনতম জনপদ হচ্ছে আপনার পুন্ড্র জনপদ। ঠিক আছে, বঙ্গর শেষে আমি লিখতে পারি সবচেয়ে বৃহত্তম জনপদ, অর্থাৎ বৃহত্তম জনপদ ছিল হচ্ছে আপনার বঙ্গ প্রাচীনকালে, যেখান থেকে হচ্ছে আজকের বাংলাদেশ আসছে। সমতট, এটা বলতে পারি বাংলাদেশের পূর্বাঞ্চলে, অর্থাৎ যেটা হচ্ছে আজকের কুমিল্লা এবং আজকের ভারতের ত্রিপুরা, এটা হচ্ছে আপনার কখনো কখনো সমতটভুক্ত ছিল গৌড় রাজ্য। আপনারা বুঝতেই পারেন আজকের চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের পশ্চিমাংশ এবং ইন্ডিয়া, বেশিরভাগ হচ্ছে আপনার ইন্ডিয়া, এটা ছিল গৌড় রাজ্য বা গৌড় জনপদভুক্ত। চন্দ্রদ্বীপ, আমরা এখনো চন্দ্রদ্বীপ নামে বরিশালকেই চিনি। সো চন্দ্রদ্বীপটা আমরা বুঝতে পারি এটা হলো চন্দ্রদ্বীপ ছিল। হরিকেল, আমরা বুঝতেই পারছি আজকের যে বাংলাদেশের এই যে এলাকাটা, অর্থাৎ 2টা পার্বত্য এলাকা, এটা হলো চট্টগ্রাম। এই বৃহত্তর চট্টগ্রাম থেকে শুরু করে আমি যদি সিলেটকে যুক্ত করি, এটি ছিল একটা সময় হচ্ছে হরিকেল জনপদ। আমি এই যে সীমানাটা এঁকে দিলাম, এটি ছিল হচ্ছে হরিকেল জনপদ। তবে এটার সীমানা কখনো দক্ষিণ দিকে ছিল, কখনো এই পর্যন্ত ছিল। কেননা দক্ষিণ দিকে কিন্তু এইদিকে আরেকটি জনপদের আমরা নাম জানি, সেটা ছিল আরাকান। অর্থাৎ কর্ণফুলী নদী থেকে যদি আমি একটু দক্ষিণ দিকে যাই, এটা ছিল কখনো কখনো আরাকান ভুক্ত। ওকে,
আচ্ছা, তাহলে এর মাঝখানেই কিন্তু হচ্ছে আপনার সমতট ছিল এই দিকটায়, ঠিক আছে, এই দিকটা ছিল হচ্ছে আপনার সমতট, সমতট। তাহলে হরিকেল, সিলেট হচ্ছে আপনার হরিকেল। ওকে, এটাও ছিল হচ্ছে আপনার হরিকেল। আজকের যে রাঙামাটি, এটিও ছিল হচ্ছে আপনার হরিকেল জনপদভুক্ত। ওকে, আচ্ছা, এবার দেখি আমরা বরেন্দ্র। দেখেন, বরেন্দ্র ভূমি নামে কিন্তু আমরা এখনো সেই প্রাচীন কাল থেকে এখনো বৃহত্তর রাজশাহী এবং বৃহত্তর রংপুর অঞ্চলকে এখন আমরা বরেন্দ্র ভূমি নামে চিনি। এবং এই নামটি হচ্ছে একেবারে আধুনিক কালে হচ্ছে আপনার বিলুপ্ত হয়, যেটি হলো আজকে রংপুর বিভাগ, উত্তর দিকে, দক্ষিণ দিকে রাজশাহী বিভাগ। এটি হলো আপনার বৃহত্তর মানে হচ্ছে বরেন্দ্রভুক্ত এলাকা। ওকে, আর বঙ্গ যদি বলি তাহলে বঙ্গ জনপদটা দেখেন কত বড়। এটি হলো আপনার প্রাচীনতম বঙ্গ জনপদ, অর্থাৎ আজকের বৃহত্তর ময়মনসিংহ বিভাগ, আজকের বৃহত্তর ঢাকা বিভাগ, সামনে ফরিদপুর বিভাগ হবে, এবং এই দিকে এসে খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গেরও কিছু অংশ কখনো এই বঙ্গ জনপদভুক্ত ছিল। এর সীমানা কিন্তু বাড়ছে অথবা কমছে, এটা আমাদের বুঝতে হবে। এবার আসি আমরা রাঢ় জনপদ। রাঢ় জনপদ হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের, যেটাকে বলা হয়েছে রাঢ় বঙ্গ। আপনারা বুঝতেই পারছেন, রাঢ়ের সাথে বঙ্গের ইতিহাস হচ্ছে আপনার অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ এইখান থেকে শুরু করে এইটাকে একত্রে বলা হতো একটা সময়ে ইতিহাস, এটাকে বলা হয় রাঢ় বঙ্গ অঞ্চল। অর্থাৎ বঙ্গের সাথে সম্পৃক্ত একটা জনপদ হচ্ছে আপনার রাঢ় জনপদ। আমরা এবার দেখবো তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত গড়ে উঠছিল হচ্ছে আপনার এই দিকটায়, অর্থাৎ আজকের পশ্চিমবঙ্গে হচ্ছে আপনার তাম্রলিপ্ত নামে একটি জনপদ ছিল, এবং সেটি কিন্তু একটা সমৃদ্ধ নগরীও ছিল এবং বন্দরও ছিল হচ্ছে আপনার তাম্রলিপ্ত। বরেন্দ্র, কামরূপ। কামরূপ বলতে আজকের যদি আমরা রংপুর বিভাগের উত্তর অংশে কিছু অংশ বাদ দেই এবং বাকি যে আসাম, ওকে, বাকি যে আসাম এবং হচ্ছে আপনার মেঘালয়, এটাই ছিল হচ্ছে আপনার ভারতের কামরূপ রাজ্য। এটি ছিল হচ্ছে প্রাচীন কামরূপ রাজ্য, এবং এটা কিন্তু একটা সময়ে আপনাকে জাদুবিদ্যার জন্য খুবই বিখ্যাত বা কুখ্যাত ছিল, এবং এখনো কিন্তু আমরা একটা শব্দ ব্যবহার করি যে কামরূপ কামাখ্যা। এই সেই কামরূপ কামাখ্যা, বুঝতেই পারছেন, জাদুবিদ্যার জন্য হচ্ছে আপনার খুবই কুখ্যাত বা বিখ্যাত। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের প্রাচীনতম জনপদ সমূহ ছিল। এবার আমাদের যেতে হবে একটু বিস্তারিত ভিতরে। আমরা একটু ভিতরে যাই, কি কি আছে দেখি। আচ্ছা, প্রাচীন, আমরা প্রথমে দেখি যে প্রাচীন যুগে বাংলা নামে কোনো অখণ্ড জনপদ ছিল না। তখন বাংলা ছিল হচ্ছে কতগুলো অঞ্চলে বিভক্ত। এই যে অঞ্চলগুলো আমরা বলি সেইগুলোকে হচ্ছে আপনার একত্রে বলা হয় জনপদ। এই জনপদের মধ্যে হচ্ছে 16টি জনপদ, এটি হচ্ছে জনপদ হবে। 16টি জনপদ ছিল হচ্ছে বাংলায়, মোটামুটি 16টির মতো উল্লেখ পাওয়া যায়, যদিও এর থেকে বেশি কম হতে পারে, এক্সাক্ট না এটা আর কি। এবং এর মধ্যে প্রধান 9টি জনপদ হচ্ছে আমরা দেখব। তার মধ্যে অন্যতম হচ্ছে গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র। এরকম হচ্ছে মোট 16টি জনপদ ছিল। ওকে, এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ হচ্ছে আপনার পুন্ড্র। আজকের যদি আমরা বলি পুন্ড্রনগর, পুন্ড্রনগর হচ্ছে আপনার বগুড়ার, পুন্ড্রনগর, এই বগুড়ার পুন্ড্রনগর, এটি কোন জেলায়? বগুড়া। সো বুঝতেই পারছেন, প্রাচীনতম বাংলার প্রাচীনতম নগরী যদি বলা হয় তখন কিন্তু চলে আসে এই পুন্ড্রনগরের নাম। এটি হলো বাংলার প্রাচীনতম নগরী। ওকে, তখনও কিন্তু ঢাকা, চট্টগ্রাম এই ইয়াগুলো সৃষ্টিই হয় নাই। ঢাকা সৃষ্টি হয়েছে মাত্র মুঘল যুগে, খুব বেশি কিন্তু আগে না, আমরা বুঝতে পারি। তার মানে এগুলো ছিল হচ্ছে আমাদের প্রাচীনতম জনপদ। এবং এই যে পুন্ড্র শব্দটি, পুন্ড্রনগর শব্দটি, বগুড়া শব্দটি, এটা হলো বারবার হচ্ছে পরীক্ষায় আসে একটি প্রশ্ন, এবং দেখবেন যেটা ঘন ঘন বিসিএস পরীক্ষার প্রশ্ন আসে পুন্ড্র সম্পর্কে। ওকে, আচ্ছা, এখন প্রাচীনকালে এই জনপদগুলোর সীমানা কিন্তু আপনার বিস্তারিত জানা যায় না, তবে ধারণা করা হয় বিভিন্ন ইতিহাসকে সমর্থন করে যেসব তথ্য, সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমরা বর্তমান জনপদগুলোকে কল্পনা করি। ওকে, এবার দেখি আমরা সবার আগে আমরা যে কয়েকটি জনপদকে আলোচনা করব, তার মধ্যে প্রথমে আসবে হচ্ছে অঙ্গ। অঙ্গ হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলে। এখন ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চল বলতে বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে ভারত মানে হচ্ছে বৃহত্তর ভারত। ওকে, এর পূর্বাঞ্চলে, তার মানে এক্সাক্ট কিন্তু আমরা এই তথ্যটি পাই না যে এটি কোথায়, বর্তমান সীমানা, এটা কিন্তু একটু মানে চিহ্নিত করা খুবই কঠিন একটা কাজ। তবে ধারণা করা হয় সেটা এই অঞ্চলে হচ্ছে আপনার অঙ্গ নামে একটি জনপদ ছিল। যেমন বলা হয় অঙ্গ বঙ্গ, বুঝতেই পারছেন, অঙ্গ বঙ্গ, ঠিক আছে, অঙ্গ বঙ্গ হরিকেল, তার মানে বোঝা যাচ্ছে অঙ্গ বঙ্গ হরিকেল এই দিকে কোনো একটা অঞ্চলে হচ্ছে আপনার এই অঙ্গ জনপদের নাম উল্লেখ ছিল, কিন্তু এটার এক্সাক্ট কোনো ইতিহাস আমরা জানি না। সো এটি হচ্ছে আপনার মগধ দ্বারা হচ্ছে অধিকৃত হয়। মগধ কারা? আপনারা জানেন যে মগধ সাম্রাজ্য,
এই মগধ সাম্রাজ্য হচ্ছে আপনার এটিকে অধিকার করে, অর্থাৎ আমাদের এই অঙ্গ অঞ্চলটা হচ্ছে প্রথম মগধ সাম্রাজ্য হচ্ছে আপনার এটাকে দখল করে, ঠিক আছে। এবং এর উল্লেখ পাওয়া যায় কোথায়? এই অঙ্গ নামে জনপদের উল্লেখ পাওয়া যায় মহাভারত, বৌদ্ধ এবং জৈন যে গ্রন্থসমূহ আছে এই অঞ্চলে রচিত, এখানে হচ্ছে আপনার এই অঙ্গ জনপদের উল্লেখ পাওয়া যায়। যেমন বলা হয় অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, বুঝতেই পারছেন, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, হরিকেল, একদম প্রাচীনতম নাম এগুলো আর কি। তো আমরা দেখি নেক্সট কি আছে, গঙ্গা ঋদ্ধি অথবা গঙ্গা রিডাই। দেখেন গঙ্গা রিডাই নামও যে একটা গ্রন্থ কিন্তু আপনার এখানে আছে, গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশ বা গঙ্গা রিডাই থেকে বাংলাদেশ। আমরা বুঝতেই পারি এখান থেকেই কিন্তু প্রাচীনতম আজকের বাংলাদেশ শব্দটি আসছে। দেখেন ভারতীয় উপমহাদেশে বঙ্গ অঞ্চল বা বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এটি ছিল হচ্ছে আপনার গঙ্গা রিডাই রাজ্য। এখন এই গঙ্গা রিডাই রাজ্য বা গঙ্গা রিডাই অঞ্চল এটা হলো আপনার ইন্ডিকা নামক গ্রন্থে হচ্ছে আপনার প্রথম এই জনপদের উল্লেখ পাওয়া যায়। এবং তখনকার সময় গ্রিক এবং লাতিনরা, আগেই বলি যে গ্রিক এবং লাতিনরা হচ্ছে আপনার এটাকে এই গঙ্গা রিডাই নাম দেয় বা গঙ্গা ঋদ্ধি নাম দেয়, ঠিক আছে। এবং দেখেন যে আলেকজান্ডার হচ্ছে আপনার হেরে যাওয়ার আশঙ্কায় গঙ্গা ঋদ্ধি আক্রমণ থেকে সরে এসেছিলেন এবং এই বন্দরের রাজ্য ছিল হচ্ছে গঙ্গা রিডাই এবং এর রাজধানী ছিল হচ্ছে গাঙ্গে বন্দর বা গাঙ্গেয় বন্দর। এই গঙ্গা ঋদ্ধি রাজ্যের রাজধানী ছিল হচ্ছে আপনার গাঙ্গে বন্দর। এই গাঙ্গে বন্দর, তাহলে দেখেন যে এই হয়তো ধারণা করা হয় এটা একটা শক্তিশালী রাজ্য ছিল বা জনপদ ছিল, যেটা হচ্ছে আলেকজান্ডার নিজেও হয়তো এই গঙ্গা ঋদ্ধি অথবা গঙ্গা নদী অতিক্রম করে হয়তো আসে ভয়ে এই বাংলাদেশ অংশে কিন্তু আসেনি, হয়তো হেরে যাবে সে আশঙ্কা অথবা কোনো না কোনো কারণে তিনি কিন্তু আমাদের এখানে আসেনি। তাহলে এই গ্রন্থটির প্রথম উল্লেখ পাওয়া যায় হচ্ছে গ্রিক পর্যটক মেগাস্তেনিস তার ইন্ডিকা নামক গ্রন্থে হচ্ছে আপনার এই গঙ্গা রিডাইয়ের উল্লেখ করেন। তো এটা হচ্ছে আপনার গ্রিক এবং লাতিন ঐতিহাসিকরা হচ্ছে এটা কিন্তু আপনার অলরেডি বলে গেছে, আমাদের ইতিহাস না, এটা হচ্ছে গ্রিক ইতিহাস, লাতিন ইতিহাসে হচ্ছে আপনার এটা উল্লেখ পাওয়া যায়। আমরা দেখি নেক্সটে কি আছে, পুন্ড্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। পুন্ড্র এবং বঙ্গ সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে। পুন্ড্র আজকের যে বৃহত্তর বগুড়া, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর অঞ্চল। তার মানে আমি যদি এখনকার সীমানা উল্লেখ করি তাহলে এই দেখেন, এই দিকে হচ্ছে গঙ্গা বা পদ্মা নদী, এদিকে হচ্ছে যমুনা ব্রহ্মপুত্র নদী, এর অববাহিকায় যে একটা অঞ্চল দেখতে পাচ্ছেন তিস্তা অববাহিকায়, এটি হলো আজকের পুন্ড্র অঞ্চল। এই পুন্ড্র হলো বাংলাদেশের, নট বাংলার, বুঝতে হবে। দেখেন বাংলার বললে কিন্তু অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ওগুলো হচ্ছে প্রাচীনতম, বাট যদি আমি যদি ইয়ার দিকে যাই বাংলাদেশ বলি তাহলে প্রাচীনতম রাজ্য হবে হচ্ছে আপনার পুন্ড্র। এই পুন্ড্র বলতে আজকের বৃহত্তর এই রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা প্রাচীনকালে পুন্ড্র জনপদভুক্ত ছিল, অর্থাৎ এই বন্দরের বা এই অঞ্চলের রাজধানী ছিল হচ্ছে আপনার পুন্ড্র নগর। এই পুন্ড্র নগর মানে বুঝতেই পারছেন যেটি হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত একটি প্রাচীনতম নগরীর নাম হচ্ছে আপনার পুন্ড্র নগর, যেটি হচ্ছে আপনার এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ওকে, আমাদের মনে রাখবো এটি হচ্ছে আপনার পুন্ড্র। এখন এই জনপদের বিশেষত্ব হচ্ছে আপনার কি, এটি প্রাচীনতম জনপদ, বাংলাদেশের প্রাচীনতম বা বাংলার প্রাচীনতম জনপদ হচ্ছে আপনার পুন্ড্র। ওকে, এবং এর নামকরণ করা হয় পুন্ড্র জনগোষ্ঠীর নাম অনুসারে। তাহলে পুন্ড্র নগর এটি হচ্ছে আপনার বর্তমান বগুড়ার মহাস্থানগড়। ওকে, খ্রিস্টপূর্ব এই জনপদের উল্লেখ পাওয়া যায় কোথায়, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের শিলালিপিতে। সম্রাট অশোক বা অশোকা নামে যে বিখ্যাত এক শাসক ছিল তার ইয়াতে হচ্ছে আপনার এই জনপদের উল্লেখ পাওয়া যায়। ওকে, আমরা এবার দেখতে পাবো সীমানা বৃদ্ধি। পাল যুগে পুন্ড্র জনপদের প্রশাসনিক সীমানা হচ্ছে আপনার অনেক বৃদ্ধি পেয়েছিল। তার মানে পাল যুগে হচ্ছে আপনার এই জনপদটি হচ্ছে আপনার আরো বেশি বিস্তৃতি লাভ করে। ওকে, এখন দেখেন যে পুন্ড্রের সাথে বরেন্দ্রের সম্পর্ক কি। আমরা জানি যে বরেন্দ্র আর হচ্ছে আপনার পুন্ড্র একই অঞ্চলে গড়ে উঠছে, তার মানে আমরা বুঝতে পারি যে এটা একই অঞ্চলে হলেও এটা হচ্ছে ভিন্ন দুইটা যুগে, অর্থাৎ প্রাচীনতম হচ্ছে পুন্ড্র, এই পুন্ড্র ধ্বংসস্তূপের উপরেই সৃষ্টি হয় পরবর্তীতে বরেন্দ্র অথবা বরেন্দ্রী জনপদ। তার মানে বরেন্দ্রের সাথে পুন্ড্রের সম্পর্ক হচ্ছে আপনার জাস্ট দুইটা ভিন্ন পিরিয়ড, দুইটা ভিন্ন যুগে হচ্ছে আপনার এই দুইটা জনপদ গড়ে ওঠে। অর্থাৎ আমরা বলতে পারি যে বরেন্দ্র জনপদ গড়ে উঠছিল কোন জনপদের ধ্বংসস্তূপের উপরে,
এটি হলো আপনার পুণ্ড্রের ধ্বংসস্তূপের উপরে। এবং আধুনিক সময়েও কিন্তু আপনার এই বরেন্দ্র অঞ্চলটা এখনো কিন্তু আমরা এই নামেই চিনি। ওকে, এবার দেখি আমরা বরেন্দ্রী। বরেন্দ্রী অথবা এটাকে বলা হয় বরেন্দ্র। এই বরেন্দ্রী আজকের বরেন্দ্র। আচ্ছা, বরেন্দ্রী মানে হচ্ছে গঙ্গা এবং করতোয়া। একটু খেয়াল করে দেখেন, গঙ্গা এটা হলো গঙ্গোয়া, আর এই দিকে হচ্ছে আপনার করতোয়া। ঠিক আছে, এর মধ্যবর্তী অঞ্চলে হচ্ছে আপনার পুণ্ড্রের একটি অংশ জুড়েই আজকের এই জনপদ গড়ে উঠছিল। অর্থাৎ আমরা বলতে পারি বৃহত্তর পাবনা, এই চলনবিল এলাকা, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর বগুড়া, ঠিক আছে, এখানেই হচ্ছে আপনার, এবং দিনাজপুর, তার মানে পুরো রংপুর না, এই দিকে গড়ে উঠছিল হচ্ছে আপনার বরেন্দ্র জনপদ। আমরা জানি যে এখানে কিন্তু এখনো আমরা এটাকে বরেন্দ্র ভূমি নামেই চিনি। এটাকে আমরা এখনো কি বলি বলুন তো? বরেন্দ্র ভূমি নামেই চিনি। সো এটা সমগ্র রংপুর বিভাগ না, বাট কিছু অংশ নিয়ে হচ্ছে গড়ে উঠছিল আজকের বরেন্দ্র অঞ্চলটা। ওকে, এবং এটি বাংলাদেশের একমাত্র স্বাধীন জনপদ বলা হতো এই বরেন্দ্রকে। ওকে, এবার দেখি আমরা পরবর্তীতে কি আছে, বঙ্গ। এটিও একটা খুবই ইম্পর্টেন্ট অঞ্চলটি হচ্ছে আপনার বঙ্গ। আজকের যদি বলি বৃহত্তর ময়মনসিংহ, ময়মনসিংহ, আজকের বৃহত্তর ঢাকা বিভাগ, আজকের বৃহত্তর ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর তো বোঝেন একাধিক জেলা আছে এখানে, কুষ্টিয়া, এইদিকে আছে খুলনা, এইদিকে আছে যশোর, এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে গড়ে উঠছিল যে ত্রিভুজ আকৃতির জনপদ, এবং এটির নামই হচ্ছে আপনার বঙ্গ জনপদ। ঠিক আছে, দেখেন এটি হলো আপনার বঙ্গ জনপদ। ইভেন বাকেরগঞ্জ ওরফে বরিশালও কিন্তু আপনার এই বঙ্গ জনপদভুক্ত ছিল, যদিও পরবর্তীতে এখান থেকে ভেঙে আরো অনেক একাধিক জনপদ হয়। ঠিক আছে, এবং ভারতের দেখেন যে দক্ষিণ দিকে যেটা আছে নদিয়া, নদিয়া মানে হচ্ছে আজকের যে বৃহত্তর কুষ্টিয়া এবং ভারতের নদিয়া। ঠিক আছে, এবং 24 পরগনা, আমরা জানি এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, অর্থাৎ কলকাতার পাশ দিয়ে হচ্ছে আপনার একদম এইখান থেকে শুরু করে দক্ষিণ দিকে যদি বলি আমরা একদম কলকাতার অংশটা, আর উত্তর দিকে বললে হচ্ছে একবারে ময়মনসিংহ। এটিই ছিল হচ্ছে আপনার সাবেক বঙ্গের সীমানা। আমি যদি দেখাই আনুমানিক এভাবে হবে হচ্ছে বঙ্গের সীমানা। দেখছেন, তার মানে দেখা যাচ্ছে যে প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম ছিল হচ্ছে আপনার এই বঙ্গ জনপদ। ওকে, এটি হলো আপনার বঙ্গ জনপদ ভুক্ত। এখন এই বঙ্গের আবার বিভিন্ন অংশ ছিল, যেমন দেখেন এই যে ফরিদপুর অংশে, ফরিদপুর এবং বরিশাল সীমান্তে এবং মুন্সিগঞ্জের দিকে যেটা হচ্ছে বিল অঞ্চল, এই বিল অঞ্চলকে একটা সময় বলা হতো হচ্ছে নাব্য। তারপরে নাব্য একটা জনপদ হলেও এটি কিন্তু বঙ্গের অংশ ছিল, এবং এই বঙ্গ থেকেই বঙ্গ জাতি, বাঙালি জাতি, এবং আজকের বাংলাদেশ, বাঙালি জাতি কিন্তু গড়ে উঠছে হচ্ছে আপনার এই বঙ্গ। তাহলে বাঙালি জাতির একদম পীঠস্থান যদি বলি তাহলে এটি হচ্ছে আপনার বঙ্গ জনপদ। ঠিক আছে, এবার দেখি আমরা নেক্সটে কি আছে। আচ্ছা, বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল, খুব ইম্পর্টেন্ট। বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল, এবং এখানকার উল্লেখ পাওয়া যায় কোথায়? আচ্ছা, বাংলার প্রাচীনতম ব্রাহ্মী লিপিতে বঙ্গের 2টি অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। একটু খেয়াল করে দেখুন, 2টি অঞ্চল, তার একটা হলো বিক্রমপুর। আমরা জানি যে আজকের বৃহত্তর মুন্সিগঞ্জ, আজকের মুন্সিগঞ্জ জেলা, এই মুন্সিগঞ্জ জেলাকে কিন্তু আমরা এখনো কিন্তু আমরা এই বিক্রমপুর নামেই চিনি। এবং একটা সময় বৌদ্ধ কালচার, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সংস্কৃতির চর্চার জন্য একটা বিখ্যাত জায়গা ছিল হচ্ছে আপনার আজকের মুন্সিগঞ্জ, সাবেক বিক্রমপুর, এবং যাকে একটা সময় বলা হতো হচ্ছে আপনার ওখানকার একটা অঞ্চল যেটি হচ্ছে বজ্রযোগিনী। আপনারা যে বজ্রযোগিনী, মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে হচ্ছে আপনার অতীশ দীপঙ্কর নামে একজন বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসীর জন্ম হয়, এবং তার সময় কিন্তু আপনার বাংলাদেশের মুন্সিগঞ্জে একেবারে সুদূর তিব্বত, চীন এবং দূর প্রাচ্য, নিকট প্রাচ্য থেকে হচ্ছে আপনার মানুষ হচ্ছে আপনার এখানে তার কাছে দীক্ষা নিতে আসতেন এই বজ্রযোগিনীতে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং এর পাশাপাশি নারায়ণগঞ্জ ছিল হচ্ছে আপনার এই বিক্রমপুরের অন্তর্গত। আরেকটা হচ্ছে নাবা অথবা নাব্য, নাবা অথবা হচ্ছে নাব্য, এই নামে কোনো জায়গার অস্তিত্ব নেই, তবে ধারণা করা হয় বর্তমান ফরিদপুর বাকেরগঞ্জ। আচ্ছা, এটা হবে বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ মানে হচ্ছে বরিশাল বৃহত্তর, বাকেরগঞ্জ এবং পটুয়াখালীর নিচু জলাভূমি এলাকা। আপনারা বুঝতেই পারছেন, আমরা মুন্সিগঞ্জ থেকে যদি একটু উপর দিকে পদ্মা সেতু পাড়ি দেই, ওপর থেকে দেখতে পাবো একটা বিল অঞ্চল, অর্থাৎ বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর বরিশাল, বৃহত্তর পটুয়াখালীর যে বিল নিচু ভূমিগুলো আছে, এগুলোকে একটা সময় বলা হতো হচ্ছে আপনার কি নাব্য
অঞ্চল বলা হতো, ঠিক আছে। এবং পালদের সময় কিন্তু আপনার এটা ছিল, তবে পাল এবং সেন আমলে হচ্ছে আপনার নাব্যের সীমানা হচ্ছে আস্তে আস্তে করে কি হয়, ছোট হওয়া শুরু করে, ঠিক আছে। এবং এই পাল যুগে হচ্ছে আপনার এই বঙ্গ জনপদ হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নামে হচ্ছে দুইটা ভাগে ভাগ হওয়া শুরু করে। সো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নামটা কিন্তু আমরা এখনো চিনি। দেখেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নামটা কিন্তু আমরা এখনো ব্যবহার করি। এটা বাংলাদেশে যেমন আমরা বর্তমানে ব্যবহার করি, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ দ্বারা কিন্তু আপনার এটা বর্তমানে ব্যবহার করে। ওকে, তাহলে এবার দেখি আমরা পরবর্তীতে কি আছে। সমতট। দেখেন, সমতট বলতে আজকের বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা এর সকল জেলা ছিল হচ্ছে আপনার এই, এবং পার্বত্য ত্রিপুরা, এখানে বুঝতে হবে এর পাশাপাশি বর্তমান পার্বত্য ত্রিপুরা অর্থাৎ বর্তমান ত্রিপুরা রাজ্য, এটি ছিল হচ্ছে আপনার সমতট ভুক্ত। তার মানে সমতটের অবস্থান বর্তমান বাংলাদেশের কোন দিকে? পূর্ব দিকে। একদম দেখেন, বর্তমান বাংলাদেশের পূর্বাংশ ছিল সমতট নামে পরিচিত, ঠিক আছে। এখন দেখি আমরা বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী এবং পার্বত্য ত্রিপুরা। এই যে আমি বৃহত্তর শব্দটা ব্যবহার করি, আপনারা এটার মানে বোঝেন কিনা। বৃহত্তর বলতে বোঝানো হয় সেই 47 সালে যখন দেশ ভাগ হয় তখনকার যে 17টি জেলা ছিল তাকে বলা হয়েছে বৃহত্তর জেলা। যেমন যদি বলি আমি বৃহত্তর নোয়াখালী, যখন আমি বলবো তখন চলে আসে কি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী। আমি যদি বলি যে বৃহত্তর কুমিল্লা, তখন চলে আসবে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। এগুলো তো আপনারা বুঝেন। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রাচীনকালে চাঁদপুর কোন জেলায় ছিল, তাহলে আপনি বুঝতেই পারবেন এটি সমতটে ছিল। প্রাচীনকালে নোয়াখালী কোথায় ছিল? সমতটে ছিল। প্রাচীনকালে বিবাড়িয়া কোথায় ছিল? সমতটে ছিল। এইগুলো আমাদের এইভাবে মনে রাখতে হবে। ওকে, দেখেন, সমতটের রাজধানী ছিল হচ্ছে কুমিল্লার বড় কামতা। কুমিল্লার যে বড় কামতা নামে একটি জায়গা আছে, এটি ছিল হচ্ছে আপনার 7ম শতকে এই অঞ্চলের রাজধানী। এবং তখন কিন্তু এটাকে কামতা বলা হতো না, তখন এটাকে বলা হতো হচ্ছে কি বলা হতো? কর্মান্ত বাসক। কর্মান্ত বাসক ছিল হচ্ছে আপনার এই সমতটের রাজধানী, যেটাকে বর্তমানে বলা হয় বড় কামতা। ওকে, এবং 10ম শতকে আবার রাজাদের রাজধানী ছিল হচ্ছে আপনার দেব পর্বত। এই দেব পর্বতটাও কিন্তু আপনার বর্তমান কুমিল্লায়। ওকে, তাহলে চন্দ্র বংশের রাজধানী ছিল হচ্ছে আপনার দেব পর্বত, আর রাজভট্টের রাজধানী ছিল হচ্ছে আপনার কুমিল্লার বড় কামতা। এই দুইটা প্রত্যয় আমাদের মনে রাখতে হবে। আমরা দেখি নেক্সটে কি আছে। আচ্ছা, এই যে আপনার বিশেষত্ব, অর্থাৎ এই সমতট রাজ্যের যে আপনার, আমরা যদি বলি যে এই জনপদভুক্ত ইম্পর্টেন্ট জায়গাটা যদি বলি, তাহলে এখনো আমরা দেখতে পাই সেটা হচ্ছে কুমিল্লার ময়নামতি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুমিল্লার ময়নামতির সেই সমতট জনপদের বিভিন্ন নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এবং কুমিল্লার যে এখন ছোট একটি বিহার আছে, যাকে বলা হচ্ছে শালবন বিহার, এই দুইটা হচ্ছে সেই প্রাচীনতম এখানকার নিদর্শন আমরা এখনো টিকে থাকা দেখতে পাই। ওকে, আচ্ছা, এই সমতটকে বলা হতো হচ্ছে আপনার, এটা নাকি বঙ্গের হচ্ছে আপনার সীমানায় ছিল, অর্থাৎ বঙ্গের পাশে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার, যেখানে আমরা যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ আমরা এদিকে দেখতে পাচ্ছি নরসিংদীর পাশাপাশি, তাই না? আমরা যদি বলি যে আপনার নারায়ণগঞ্জের পাশে কি আছে, তাহলে অবশ্যই সেখানে নারায়ণগঞ্জের পাশে অপর প্রান্তে গেলে আমরা কি পাই? নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের অপর প্রান্তে হচ্ছে আমাদের কি আছে? সেটি হচ্ছে কুমিল্লা অংশটা। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার বঙ্গের প্রতিবেশী রাজ্য ছিল হচ্ছে আপনার সমতট, ঠিক আছে। আচ্ছা, গৌড় হলো আজকের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। দেখেন, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের কিছু অংশ, ঠিক আছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের মুর্শিদাবাদ, মালদহ, এই জেলাগুলা, এটি ছিল হচ্ছে সাবেক গৌড় জনপদ, অথবা এটাকে বলা হয় গৌড় রাজ্য। গৌড় রাজ্য ছিল হচ্ছে আপনার এইটা। দেখেন, তাহলে এটি বর্তমানে কোথায়? আচ্ছা, বর্তমানে হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, উত্তর দক্ষিণ দিনাজপুর দিনাজপুর সহ আর কি। এই উত্তর দক্ষিণ দিনাজপুর বলতে ভারতের যে জেলাটি আছে, ভারতের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলার সামান্য কিছু অংশ হচ্ছে প্রাচীনকালে এই জনপদভুক্ত ছিল বা গৌড় জনপদভুক্ত ছিল। তাহলে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে যে আপনার গৌড় জনপদভুক্ত একমাত্র বাংলাদেশি জেলার নাম কি? এটি আনসার হবে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এবং দেখবেন যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে ছোট সোনা মসজিদ থেকে ইন্ডিয়া যে রোডটি গেছে, এই রোডের নাম কিন্তু হচ্ছে আপনার কি? এটার নাম হচ্ছে আপনার এখনো কিন্তু গৌড় রোড।
আচ্ছা এখন দেখি আমরা, আচ্ছা গৌড় বলা হতো কাকে? লক্ষণাবর্তীকে একটা সময় হচ্ছে আপনার গৌড় বলা হতো, ঠিক আছে। এবং মুসলিম আমল পর্যন্ত এই গৌড় নামটির অস্তিত্ব ছিল, যেটা আমরা দেখতে পাই যে ওইদিকে যে আপনার মুসলিম আমলে নির্মিত সুলতানি আমলের মসজিদ, ছোট সোনা মসজিদের পাশ দিয়ে যে রোডটি গেছে তার নাম হচ্ছে আপনার গৌড় রোড বলা হয় এটাকে। আচ্ছা এবার দেখি আমরা এর বিশেষত্ব কি। এটি বাংলার প্রথম স্বাধীন রাজ্য হলো গৌড় রাজ্য। তাহলে বাংলার প্রথম স্বাধীন রাজ্যের নাম হলো কি? গৌড় রাজ্য, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা গৌড়ের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, যেটি হলো বর্তমান কোন জেলায় পড়ছে? মুর্শিদাবাদে পড়ছে। এবং সপ্তম শতকে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক, যার উপাধি ছিল হচ্ছে এই রাজাদের রাজা অথবা গৌড়েশ্বর। গৌড়েশ্বর বলা হয় কাকে? এটি হচ্ছে আপনার শশাঙ্ককে। শশাঙ্ক কিন্তু একজন ইম্পর্টেন্ট শাসক, ঠিক আছে। অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ের রাজা হন রাজা হর্ষবর্ধন। নামটা খুবই ইম্পর্টেন্ট। রাজা হর্ষবর্ধন হচ্ছে আপনার কার পরে হয়? আফটার শশাঙ্ক। আচ্ছা মনে রাখতে হবে গৌড় জনপদভুক্ত বাংলাদেশের একমাত্র জেলার নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, এবং যার সাবেক নাম ছিল হচ্ছে নবাবগঞ্জ। আচ্ছা রাঢ় অথবা হচ্ছে রুক্ষ, দেখেন রাঢ় এবং রুক্ষ হচ্ছে বঙ্গ যেখানে শেষ সেই সীমানায়। আজকের যে পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাচ্ছি, এই পশ্চিমবঙ্গের এই দিকটা যদি আমরা বলি, এই দিকটা ছিল হচ্ছে আপনার রাঢ় অঞ্চল। এটি ছিল হচ্ছে আপনার সাবেক রাঢ় অঞ্চল। যেমন এটি ছিল একদম বঙ্গের সীমানায়, বিধায় একটা সময় বলা হতো হচ্ছে রাঢ় বঙ্গের ইতিহাস। তার মানে এখানে কিন্তু যুগে যুগে কখনো বঙ্গর সীমানা রাঢ়ে গেছে, রাঢ়ের সীমানা বঙ্গে গেছে। সো এক্সাক্ট সীমানাটা হচ্ছে আমাদের দেখানোর সম্ভাবনা, তবে এটা হলো আপনার আনুমানিক হচ্ছে আপনার রাঢ় বঙ্গের সীমানা। ওকে, এখন দেখেন এটা কোথায়? ভাগীরথী নদীর পশ্চিম তীর। তার মানে বুঝতে পারি এইদিকে ভাগীরথী নদী, এর এই দিকটা, ঠিক আছে। ভাগীরথী নদীর হচ্ছে আপনার পশ্চিম তীর বর্তমানে হচ্ছে বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং দক্ষিণ কলকাতা, ঠিক আছে। এটি হলো আপনার, এবং যার পুরো সীমানাটাই পড়ছে বর্তমান ভারতে, দক্ষিণ কলকাতা। তার মানে আমরা এই নদীগুলো পাড়ি দিয়ে এই দিকটা আসলে হচ্ছে আপনার এই রাঢ় জনপদ ছিল, ঠিক আছে। রাঢ়ের অপর নাম ছিল হচ্ছে আপনার সূক্ষ্ম, ঠিক আছে। এবং উত্তর রাঢ়কে বলা হতো হচ্ছে বল্লভূমি, আর দক্ষিণ রাঢ়কে একসময় বলা হতো হচ্ছে সূক্ষ্মভূমি। এই নামে হচ্ছে আপনার এই দুইটা অংশে হচ্ছে আপনার বিভক্ত ছিল। আমরা দেখি এই রাঢ়ের দক্ষিণে মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত, এখানে একটু দুইটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন আসছিল। দেখেন তার মানে তাম্রলিপ্ত নামে একটি জনপদ, এটি কিন্তু আসলে রাঢ় জনপদভুক্ত ছিল, এবং দণ্ডভুক্তি নামে দুটি ছোট বিভাগ ছিল। তার মানে তাম্রলিপ্ত এবং দণ্ডভুক্ত ছিল হচ্ছে আপনার রাঢ় জনপদের দুইটা ছোট বিভাগ, ঠিক আছে। তৎকালীন হুগলি জেলার রূপনারায়ণ নদের সঙ্গমস্থল থেকে হচ্ছে 12 মাইল দূরে হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে হচ্ছে আপনার তাম্রলিপ্ত বন্দর অবস্থিত। এই যে তাম্রলিপ্ত নিয়ে প্রশ্ন আসছিল বিসিএস এ, ঠিক আছে। এখন তাম্রলিপ্ত কি ছিল? আচ্ছা তাম্রলিপ্ত ছিল হচ্ছে একটি বিখ্যাত নৌবন্দর এবং বাণিজ্য কেন্দ্র, এবং যেটি হচ্ছে বর্তমানে মেদিনীপুর জেলায় পড়ছে, ঠিক আছে। এই মেদিনীপুর জেলার তামলুক, এটার তখন নাম ছিল হচ্ছে তামলুক জেলা। এই তামলুক জেলাতেই হচ্ছে আপনার বর্তমান তামলুক জেলায় হচ্ছে আপনার তাম্রলিপ্ত বন্দরের একটা সময় অস্তিত্ব ছিল, এবং তখন হচ্ছে আপনার এই বন্দরের সমৃদ্ধি হচ্ছে নষ্ট হওয়া শুরু করে হচ্ছে আপনার 8ম শতাব্দীর পরে এসে, ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে পারি যে আপনার রাঢ় জনপদের দুইটা ইম্পর্টেন্ট বিভক্তি ছিল হচ্ছে আপনার তাম্রলিপ্ত এবং হচ্ছে দণ্ডভুক্তি নামে। তারপরে তাম্রলিপ্ত আসলে কোনো স্বাধীন জনপদ ছিল না, এটি রাঢ় বঙ্গের অন্তর্ভুক্ত ছিল, রাঢ়ের অন্তর্ভুক্ত ছিল, এবং দণ্ডভুক্তিও আরেকটি অঞ্চল ছিল। এটা দুইটা বিভাগে ভাগ ছিল। এর একটা অংশকে বলা হতো রাঢ় তাম্রলিপ্ত, আর একটাকে হচ্ছে দণ্ডভুক্তি বলা হতো। ওকে, এভাবে হচ্ছে আপনার এখান থেকেই হচ্ছে তাম্রলিপ্ত থেকে হচ্ছে আপনার তাম্রলিপ্ত বিখ্যাত বন্দর। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি হরকুল অথবা হচ্ছে হরিয়েল, হরকুল অথবা হরিউল, অথবা সেখান থেকে আসছে হচ্ছে আজকের হরিকেল শব্দটা। আবারও বলি হরকুল, সেখান থেকে হরিউল, সেখান থেকে আসছে হচ্ছে হরিকেল। তার মানে আজকের বাংলাদেশের যদি আমি এখান থেকে ম্যাপটা টানি তাহলে এরকম হবে। কর্ণফুলী নদীতে যদি আমি এটাকে বলি এখান থেকে উত্তর দিকে, এই কর্ণফুলী নদীর উত্তর দিক থেকে যদি আমরা এইদিকে মণিপুর শহরটা আনি তাহলে সিলেট, মণিপুর, মিজোরাম, দেখেন
এই যে অংশটা এটি ছিল হচ্ছে সাবেক হরিকেল রাজ্য। তার মানে হরিকেল রাজ্যের মেইন জায়গাটি ছিল হচ্ছে আজকের সিলেট, আজকের মিজোরামের কিছু অংশ এবং আজকের পার্বত্য রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো ছিল হচ্ছে আপনার হরিউল বা হরিকেল জনপদভুক্ত। ঠিক আছে, এবং চট্টগ্রাম জেলারও কিছু অংশ ছিল হচ্ছে আপনার হরিকেল জনপদভুক্ত বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে ভাবতে পারেন তাহলে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্ত কি ছিল? আচ্ছা, কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্ত থেকে একেবারে দক্ষিণ দিকে ছিল হচ্ছে আরাকান, এদিকে ছিল হচ্ছে আপনার আরাকান। তার মানে আমরা বুঝতে পারি এর সাথে সীমানা ছিল হচ্ছে মিয়ানমারের আরাকানের। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার সপ্তম শতকের দিকে একটা রাজ্য ছিল বলে ধারণা করা হয়, রুক্ষ। এই যে আমি বললাম রুক্ষ অথবা হচ্ছে আরাকান, অর্থাৎ কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্ত। আমি যেটা দেখাইছি এই দক্ষিণ প্রান্ত ছিল হচ্ছে আপনার আরাকান জনপদভুক্ত। তার মানে আজকের চট্টগ্রামের যেই অংশটা হচ্ছে আপনার কর্ণফুলী নদীর দক্ষিণ দিকে, আজকের যে তারপরে হচ্ছে বান্দরবনের কিছু অংশ এবং কক্সবাজার জেলা ছিল হচ্ছে সাবেক আরাকান রাজ্যভুক্ত, এবং বাকি অংশটা ছিল হচ্ছে আপনার যেটা হচ্ছে বর্তমান রাখাইন রাজ্য, অর্থাৎ বর্তমান রাখাইন রাজ্যের যেখান থেকে হচ্ছে রোহিঙ্গারা যেখানে বাংলা ভাষাভাষী অঞ্চলটা আছে এই দিকটায়, এরাই ছিল হচ্ছে আপনার সাবেক আরাকানভুক্ত। ওকে, আমরা এবার দেখব রুক্ষ অথবা আরাকান, আমরা এটা বললাম আর কি। এবং এদের আরেক নাম ছিল হচ্ছে রাখাইন পিয়ে। এই রাখাইন পিয়ে শব্দটি থেকে হচ্ছে আপনার রাখাইন শব্দটি আসছে। আজকে রাখাইন শব্দটি আসছে এভাবে, চন্দ্রদ্বীপ, বাকলা, বাকেরগঞ্জ। দেখেন একই নামে ভিন্ন ভিন্ন কয়েকটি অঞ্চল। একেবারে প্রাচীনতম নামটা হচ্ছে আপনার চন্দ্রদ্বীপ, সেখান থেকে বাকলা, সেখান থেকে বাকেরগঞ্জ, সেখান থেকে হচ্ছে আজকের আধুনিক বরিশাল। তাহলে দেখেন, এবং আপনারা জানেন যে বরিশালের কিন্তু বাকেরগঞ্জ নামটি কিন্তু খুব বেশি আগের না, একদম আধুনিক সময় হচ্ছে বিলুপ্ত হয়ে একটা নাম হচ্ছে বাকেরগঞ্জ, যদিও বর্তমানে বাকেরগঞ্জ নামে বরিশালের একটি উপজেলাও আছে। ওকে, তাহলে দেখি আমরা এটি কোথায় ছিল। দেখেন এই বাকেরগঞ্জ ছিল হচ্ছে বঙ্গের একটি অংশ ছিল, বাট পরবর্তীতে হচ্ছে আপনার এখান থেকে আরেকটি রাজ্য, আরেকটি জনপদ গড়ে ওঠে, যেটি হচ্ছে আপনার আজকের চন্দ্রদ্বীপ জনপদ অথবা বাকেরগঞ্জ অথবা বাকলা। তাহলে আমরা বলতে পারি বর্তমান হচ্ছে বরিশাল, পিরোজপুর, বাগেরহাট অর্থাৎ সুন্দরবন সংলগ্ন একটি অংশ নিয়ে গড়ে উঠছিল হচ্ছে আপনার এই জনপদটা, এবং এর মূল ভূখণ্ড ছিল হচ্ছে আপনার চন্দ্রদ্বীপ, যেটি হচ্ছে আজকের বরিশাল। ঠিক আছে, এই জনপদটি হচ্ছে বালেশ্বর এবং মেঘনার মধ্যবর্তী স্থানে ছিল। তার মানে বালেশ্বর নদীটা কোথায়? পিরোজপুরের এই দিকটায়, বাগেরহাট পিরোজপুর সীমানায় এই দিকটায়। এটি ছিল হচ্ছে সাবেক চন্দ্রদ্বীপ অথবা হচ্ছে বাকেরগঞ্জ। যদি আমরা সোজা কথা বলি তাহলে বলতে হবে আজকের যে মনুদের দেশ আছে না, মনু, বরিশাল্লা মনু, এদের অঞ্চল হচ্ছে আপনার এইটা, যেটাকে ওরা মনু মনু বলে। এটা কিন্তু খারাপ শব্দ না আর কি। আচ্ছা, এবার দেখি আমরা এই জনপদের উল্লেখ পাওয়া যায় কোথায়। এটা হচ্ছে আকবরের সময় লিখিত আইনি আকবরী, যেটা লিখছিল আবুল ফজল, তার গ্রন্থে হচ্ছে বাকলা পরগনা অর্থাৎ বর্তমান বরিশাল জেলা এই নামে হচ্ছে আপনার উল্লেখ পাওয়া যায়। এবং পাল যুগে এটা হচ্ছে আপনার তৈলকচন্দ্রের একটি শাসিত অঞ্চল ছিল হচ্ছে আপনার এই বাকলা অথবা হচ্ছে বরিশাল। ওকে, আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আসে হচ্ছে সপ্তগাঁও। এই সপ্তগাঁও বলতে বোঝানো হতো হচ্ছে আপনার সুন্দরবন সংলগ্ন একটি এরিয়া দক্ষিণ দিকের। আবারও বলি, সুন্দরবন সংলগ্ন যে দক্ষিণ অংশটা আছে বনভূমি বেষ্টিত, এটাকে একটা সময় বলা হতো হচ্ছে সপ্তগাঁও, অর্থাৎ যেটা হচ্ছে আপনার এখানে বন কেটে কেটে হচ্ছে আপনার এই এলাকাটি তৈরি করা হয়। অর্থাৎ আজকের যে বৃহত্তর সুন্দরবন এবং তার তট সংলগ্ন যে এরিয়াটা ভারত পর্যন্ত, এটি ছিল হচ্ছে আপনার সপ্তগাঁও। ঠিক আছে, সপ্তগাঁও বলতে আসলে এই অংশটাকে বোঝানো হয়। বর্তমান খুলনা এবং খুলনা শহরের নাকি প্রাচীন নামই ছিল এই সপ্তগাঁও। সপ্তগাঁও থেকে নাকি আজকের খুলনা আসছে। ওকে, এখন দেখেন বিশেষ তথ্য, অন্যান্য বিষয় আর কি। বর্তমান যে এই অঞ্চলটি আর কি আছে সপ্তগাঁও, সেখান থেকে 60টি গ্রাম নিয়ে গড়ে উঠছিল একটি রাজ্য, এবং তার নাম ছিল হচ্ছে আপনার সপ্তগাঁও। ওকে, এবং 400 শতকের আগে সপ্তগাঁও 60টি পৃথক সামন্ত শাসকের অধীনে শাসিত হতো। সামন্ত শাসক মানে কি? মানে হচ্ছে আপনার জমিদার, অর্থাৎ 7 জন জমিদার হচ্ছে আপনার এটাকে শাসন করত, বিধায় এটাকে বলা হতো সপ্তগাঁও।
আচ্ছা দেখেন, যেহেতু এটা দক্ষিণ দিকে সেহেতু বোঝাই যাচ্ছে এখান থেকে হচ্ছে নৌ জনপদ এবং নৌ বন্দর হচ্ছে আপনার এখানে গড়ে উঠছিল, এবং এখান থেকে হচ্ছে আপনার বাণিজ্য হতো অন্যান্য অংশের সাথে। কামরূপ, এখনো আমরা বলি কামরূপ কামাখ্যা, বুঝতেই পারছেন। ব্রহ্মপুত্র নদের দক্ষিণ অংশটা, অর্থাৎ যদি আমরা বলি এই দিকটা হচ্ছে যমুনা ব্রহ্মপুত্র, এর দক্ষিণ অংশটা যদি আমরা এইভাবে দেখি দ্বীপপথে চলে গেছে, এইখান থেকে শুরু করে এটা ছিল হচ্ছে কামরূপ রাজ্য। অর্থাৎ আজকের আসাম, আজকের মেঘালয়, এই দিকের আসাম, এই অংশটা হচ্ছে সাবেক অর্থাৎ রংপুর বিভাগের কিছু অংশ, কুড়িগ্রাম সহ, ঠিক আছে, কুড়িগ্রাম সহ রংপুর বিভাগের কিছু অংশ, এবং এই ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলটি গড়ে উঠছে হচ্ছে কামরূপ রাজ্য, ঠিক আছে, যেটা এখনো কিন্তু আমরা এই কামরূপ কামাখ্যা নামে চিনি। এবং এখানে কিন্তু আমাদের ময়মনসিংহ বিভাগের উত্তরের কিছু অংশ পড়ছে, এইদিকে রংপুর বিভাগের এই দিকের পূর্ব দিকের কিছু অংশ পড়ছে, আর বর্তমান ভারতের আসাম রাজ্য এবং মেঘালয় রাজ্যে গড়ে উঠছিল এই বিখ্যাত রাজ্যটি, যাকে বলা হয়েছে কামরূপ রাজ্য। এটা অনেক অনেক আমলে হচ্ছে এটার উল্লেখ পাওয়া যায়। এবং পশ্চিমবঙ্গেরও পড়ছিল জলপাইগুড়ি জেলা, দেখেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগ, এটাও কিন্তু এই কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। এবং বর্তমানে কিন্তু আসামের কামরূপ নামে একটি জেলার নামও আছে। আচ্ছা দেখেন, এর পাশাপাশি বিশেষ কিছু তথ্য, প্রাচীন শিলালিপিতে বিক্রমপুর এবং নাব্য নামে দুইটি জনপদের বা অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। বর্তমান বৃহত্তর ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালীর নিম্ন জলাভূমি অঞ্চল ছিল হচ্ছে নাব্যর অন্তর্ভুক্ত, ঠিক আছে। বাকেরগঞ্জ বলতে বর্তমান বরিশাল, বাগেরহাট এবং খুলনা অঞ্চলকে বোঝায়। এবং সমুদ্র জনপদের রাজধানী ছিল বড় কামতা, মনে রাখতে হবে। এবং বাংলায় সাম্রাজ্যভুক্ত করা হয় হচ্ছে প্রথম, বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয় যেই সাম্রাজ্যের আমলে, সেটি হচ্ছে আপনার মৌর্য সাম্রাজ্যের আমলে, ঠিক আছে। এবং বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম ছিল শশাঙ্ক। পণিনির গ্রন্থে প্রথম গৌড় রাজ্যের উল্লেখ পাওয়া যায়, এবং কালিদাসের গ্রন্থে হচ্ছে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট, কালিদাস, মহাকবি কালিদাসের গ্রন্থে হচ্ছে প্রথম বঙ্গ জনপদের উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, বাংলার স্বাধীনতার সুলতানি আমলের বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব আমাদের প্রাচীন কাল থেকে, আমাদের তো জনপদগুলো গেল, এবার আমরা আলোচনা করব হচ্ছে প্রাচীন কাল থেকে আমাদের এই জনপদগুলা বিভিন্ন সাম্রাজ্যিক শাসনের অধীনে হয়। এই সাম্রাজ্যিক শাসন বলতে আমরা কি বুঝি, প্রথমে আমরা একটু এই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করব। একটু দেখি আমরা, এই দিকে হচ্ছে আপনার ধরেন রাজা অথবা রাজ্য, আর আমি এই দিকে আলোচনা করবো হচ্ছে আপনার সাম্রাজ্য। সাম্রাজ্য, এখন এর মধ্যে আসলে পার্থক্য তেমন নেই, কিন্তু পার্থক্য আবার আছে। আচ্ছা দেখেন, সাম্রাজ্য আর একটা হচ্ছে আপনার রাজা অথবা রাজ্য। দেখেন, যখন একজন রাজা তার একটা অঞ্চল সৃষ্টি করে, যে এই অঞ্চলের মালিক হচ্ছে সে বা শাসনকর্তা সে, সেটাকে আমরা তখন তার রাজ্য বলি অথবা সেটাকে আমরা দেশ বলি। কিন্তু আমি যখন সাম্রাজ্য বলবো তখন এর সীমানাটা অনেক বৃদ্ধি পাবে। ধরেন আমি এখানে বলতে পারি রাজার অধীনে হচ্ছে আপনার রাজ্য থাকে, এটি হচ্ছে আয়তনে আয়তনে ছোট, ঠিক আছে। আর সাম্রাজ্য হলো আয়তনে সবচেয়ে বড়, আয়তনে কি বড়, ঠিক আছে। আমরা জানি যে প্রত্যেকটা রাজ্য শাসন করে কোনো না কোনো রাজা, তাহলে আমরা বলতে পারি রাজ্য শাসন করে রাজা। এটা আমরা সবাই জানি যে রাজ্যের প্রধান একজন রাজা বা তার ভিন্ন উপাধি থাকতে পারে। কিন্তু যখন সাম্রাজ্য হবে, এই সাম্রাজ্যের শাসক হচ্ছে আপনার সম্রাট। সাম্রাজ্যের শাসকের নাম হচ্ছে কি সম্রাট। এখন একজন সম্রাটের অধীনে কিন্তু একাধিক রাজ্য থাকে, অর্থাৎ এর অধীনে একজন সম্রাটের অধীনে কিন্তু একাধিক কি থাকে রাজ্য থাকে। তার মানে বুঝতে পারি যে আপনার রাজ্য থেকে সাম্রাজ্য অনেক বড়। তাহলে রাজ্যের প্রধানকে রাজা আর সাম্রাজ্যের প্রধান হচ্ছে আপনার কে সম্রাট। যদি আমি বলি দেখেন, যেমন ব্রিটিশ রাজকে
এখন দেখেন প্রত্যেকটা সাম্রাজ্যের প্রধানও কিন্তু একজন সম্রাট অথবা রাজা থাকতে পারে, কিন্তু দেখেন সাম্রাজ্যের রাজা আর রাজ্যের রাজা কিন্তু এক না। ধরেন আমি যদি আপনাদেরকে বলি, ধরেন মৌর্য সাম্রাজ্য, মৌর্য কিন্তু আপনার কোনো রাজ্য না, অথবা মৌর্য কিন্তু কোনো রাজবংশ না, এটি হলো একটি সাম্রাজ্য। কেননা এই মৌর্যটা হচ্ছে আপনার এদের অধীনস্থ ভারতীয় একাধিক ছোট ছোট জনপদ ছিল, ছোট ছোট অঞ্চল ছিল, যেখানে হচ্ছে একাধিক শাসক বা সামন্ত শাসক ছিল। কিন্তু আমি যখন এটাকে রাজ্য সাম্রাজ্য বলবো তখন কিন্তু একটা বিশাল অংশ হয়ে যায়। যেমন যদি বলি আমরা মুঘল সাম্রাজ্য, এখন মুঘল সাম্রাজ্য হচ্ছে আপনার সমগ্র ভারতব্যাপী বিস্তৃত একটি বিশাল সাম্রাজ্য। কিন্তু যদি আমি বলি যে আপনার মুঘল সাম্রাজ্যের অধীনে কিন্তু আপনার একাধিক সুবা ছিল, সুবা প্রায় 12টার মতো সুবা বা প্রদেশ ছিল। এই সুবার মধ্যে একটা ছিল হচ্ছে বাংলা, তার মানে বাংলা একটা সুবা, যার প্রধান ছিল হচ্ছে আপনার সুবাদার। তার মানে বাংলা একটা রাজ্য, তার প্রধান ছিল হচ্ছে সুবাদার। কিন্তু মুঘল কিন্তু একটা সাম্রাজ্য, যেটা হচ্ছে দিল্লি থেকে শাসিত হতো সমগ্র ইন্ডিয়ায়, যার অধীনে ছিল একজন সম্রাট। যেমন আমরা বলতে পারি যে মুঘল সম্রাট আওরঙ্গজেব, মুঘল সম্রাট কি বলতো, মুঘল সম্রাট কি বলি বলতো, শাহজাহান, মুঘল সম্রাট আকবর। আমরা কিন্তু বলি না যে মুঘল রাজা বলি না, কেননা তিনি রাজার চেয়ে অনেক বড়। সো সাম্রাজ্য কিন্তু একটা বড় জায়গা। যেমন দেখেন আমরা যদি বলি অষ্টাদশ শতকে, আমরা যদি বলি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সাম্রাজ্যের নাম ছিল হচ্ছে আপনার ব্রিটিশ সাম্রাজ্য। তাহলে আমরা কিন্তু এটাকে ব্রিটিশ রাজা বলি, কিন্তু ব্রিটিশ রাজাসে ব্রিটিশ সাম্রাজ্য বললেই সবচেয়ে এক্সাক্ট শব্দটা ব্যবহার করা হয়। কেননা তাদের অধীনে কিন্তু একাধিক রাজা, শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেক কিছুই ছিল, ভিন্ন ভিন্ন অঞ্চল ছিল যারা শাসন করতো, ভিন্ন ভিন্ন শাসকরা। কিন্তু সমগ্র ইন্ডিয়া বা সমগ্র ব্রিটিশ সাম্রাজ্য শাসন করতে কিন্তু একজনই, সেটা হচ্ছে ব্রিটিশ রাজা অথবা হচ্ছে রানী। সো সম্রাট, রাজা, রাজ্য এদের মধ্যে পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। অর্থাৎ প্রত্যেকটা সাম্রাজ্য, মনে রাখতে হবে যে প্রত্যেকটা সাম্রাজ্যের অধীনে এক বা একাধিক মানে রাজবংশ ছিল। তার মানে সাম্রাজ্য যারা স্থাপন করে তারা কিন্তু রাজবংশ স্থাপন করে, কিন্তু রাজবংশরা কিন্তু সবাই কিন্তু সাম্রাজ্য স্থাপনের সুযোগ পায়নি। যেমন যদি বলি, যেমন বাংলায় কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক কিন্তু অনেকগুলো রাজবংশ আমরা উল্লেখ পাই, কিন্তু বাংলাদেশ থেকে একটা মাত্র সাম্রাজ্যের উৎপত্তি হয়েছে, সেটি হচ্ছে আপনার পাল সাম্রাজ্য। তার মানে দেখেন, তার মানে পাল সাম্রাজ্যের অধীনে কিন্তু তখন একাধিক রাজ্য ছিল। সো রাজ্য, সাম্রাজ্য, রাজা শব্দগুলোর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, যেগুলো আমাদের বুঝতে হবে। ওকে, তাহলে এবার আমরা দেখব মৌর্য যুগ সম্পর্কে। মৌর্য যুগ ভারতের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট যুগ, এবং এটি হলো আপনার নট অনলি মৌর্য, এটা কিন্তু শুধুমাত্র রাজা বা রাজ্য ছিল না, এটা ছিল একটা সাম্রাজ্য। তার মানে মৌর্য যুগটা ছিল একটা বিশাল সাম্রাজ্য, এবং এটাকে বলা হয়েছে আপনার মৌর্য সাম্রাজ্য, এবং এটি ভারতের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম সাম্রাজ্য। এখন পর্যন্ত ভারতে বিস্তৃত সবচেয়ে বৃহত্তম, অর্থাৎ সমগ্র ভারতটা ছিল হচ্ছে আপনার মৌর্য সাম্রাজ্যের অধীনে। কখনো কিন্তু আপনার সমগ্র ইন্ডিয়া কোনো শাসকরা কিন্তু পুরোপুরি দখল করতে পারেনি, বাট মৌর্যরা এটা পারছিল। তাহলে দেখি আমরা মৌর্য যুগে আমাদের কি আছে। দেখেন, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যে শ্রেষ্ঠ 8টি সাম্রাজ্য আছে, এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম ছিল হচ্ছে আপনার মৌর্য সাম্রাজ্য, এবং যার আয়তন ছিল হচ্ছে 50 লাখ বর্গ কিলোমিটার আমরা বুঝতে পারি, এবং যা ব্রিটিশ রাজ এবং মুঘল সাম্রাজ্য থেকে হচ্ছে আরো বড়। আমরা যদি বলি যে ব্রিটিশ ইন্ডিয়ার আয়তন কত ছিল, ব্রিটিশ ইন্ডিয়ার সবচেয়ে বৃহত্তম আয়তন ছিল, সবচেয়ে লং টাইম যেটা আর কি, সবচেয়ে বড় আয়তনটি ছিল হচ্ছে আপনার 45 লাখ বর্গ কিলোমিটার, অথচ এটি ছিল হচ্ছে আপনার 50 লাখ বর্গ কিলোমিটার, অর্থাৎ 52 লাখ ছিল হচ্ছে আপনার পৃথিবীতে। যদি আমরা বলি এর সমসাময়িক হচ্ছে আপনার পরবর্তীতে এর আয়তনের সমান ছিল হচ্ছে আপনার অটোম্যান সাম্রাজ্য। যদিও জানি যে অটোম্যান সাম্রাজ্য থেকে কিন্তু 52টি দেশ আলাদা হয়, আর এখান থেকে হচ্ছে আপনার দেখেন মাত্র 3টা দেশ আমরা দেখতে পাচ্ছি, 3 বা 4টা, অর্থাৎ ভারত, তারপর হচ্ছে নেপালের কিছু অংশ, বাংলাদেশ, বর্তমান পাকিস্তান, বর্তমান আফগানিস্তান পর্যন্ত ছিল, এটা ছিল বিস্তৃত ছিল এই মৌর্য সাম্রাজ্য। অর্থাৎ এটা হচ্ছে আপনার ব্রিটিশ ইন্ডিয়া অথবা মুঘল সাম্রাজ্য থেকেও বৃহত্তম ছিল হচ্ছে আপনার এই মৌর্য সাম্রাজ্য। ওকে, এর আয়তন ছিল হচ্ছে প্রায় 50 লাখ বর্গ কিলোমিটার, অর্থাৎ ব্রিটিশ রাজ ছিল 45 লাখ, মুঘলদের সবচেয়ে বৃহত্তম আয়তন ছিল হচ্ছে আপনার 40 লাখ। তার মানে ভারতের ইতিহাসে ব্রিটিশ রাজ মুঘল রাজের থেকে বড় ছিল হচ্ছে আপনার মৌর্য সাম্রাজ্য। আমরা দেখি এই মৌর্য রাজবংশের
রাজত্বকাল ছিল হচ্ছে আপনার 322 খ্রিস্টপূর্ব থেকে 187 খ্রিস্টপূর্ব পর্যন্ত, এবং এর প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, এবং শেষ সম্রাট হচ্ছে আপনার বৃহদ্রথ। ঠিক আছে, বৃহদ্রথ হচ্ছে আপনার এই বংশের লাস্ট সম্রাটের নাম। ওকে, আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের বিখ্যাত একজন শাসক, যিনি হচ্ছে নন্দ বংশ উৎখাতের মাধ্যমে হচ্ছে আপনার এই মৌর্য সাম্রাজ্য উৎপত্তি ঘটান। তার মানে মৌর্যর আগে ছিল হচ্ছে আপনার নন্দ বংশ, এখানে শাসন করতো ভারতে। ঠিক আছে, আচ্ছা, মৌর্য বংশের তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ সম্রাটের নাম হচ্ছে সম্রাট অশোক। আমরা বুঝতেই পারি সম্রাট অশোকের নামটা কিন্তু ইতিহাসে অনেক উল্লেখযোগ্য, এবং তার রাজধানী ছিল হচ্ছে আপনার পাটালিপুত্র। পাটালিপুত্র হচ্ছে আপনার বর্তমান বিহারের পাটনা জেলা। আমরা বুঝতেই পারছি পাটনা জেলা, এটি ছিল হচ্ছে আপনার সাবেক পাটালিপুত্র। ঠিক আছে, তাহলে বুঝতে পারি যে আমরা এই মৌর্য সাম্রাজ্য হচ্ছে বিহার কেন্দ্রিক। বাংলার পাশে যে রাজ্য সেটা হচ্ছে বিহার রাজ্য, এই বিহার কেন্দ্রিক একটি সাম্রাজ্যের নাম ছিল হচ্ছে আপনার মৌর্য সাম্রাজ্য। ওকে, আমরা আচ্ছা, মৌর্য রাজবংশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে বাংলাদেশে, সেটি হচ্ছে অশোক স্তম্ভ, বগুড়ার মহাস্থানগড় এবং পাটালিপুত্রের রাজধানী এবং রাজপ্রাসাদ সমূহ হলো আপনার এই বংশের নিদর্শন। এবং মৌর্য শাসকরা ছিল প্রথম দিকে হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনার কলিঙ্গ যুদ্ধের পরে, ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধের পরে হচ্ছে এই মৌর্যরা প্রথম ছিল হিন্দু, পরবর্তীতে হচ্ছে আপনার তৃতীয় সম্রাট ছিল অশোক। অশোক ছিল প্রথম জীবনে হিন্দু, কিন্তু কলিঙ্গ যুদ্ধে তিনি এত বেশি লোক মারা যায় এবং তার হাতে মারা যায়, বিধায় তিনি অনুতপ্ত হন, এবং সে অনুতপ্ত হয়ে হচ্ছে আপনার এই কারণে তিনি কিন্তু আপনার মানবতার ধর্ম হিসেবে, যেখানে হচ্ছে জীব হত্যা মহাপাপ, সেটা হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম। সুতরাং সম্রাট অশোক হচ্ছে আপনার বৌদ্ধ ধর্মে হচ্ছে আপনার দীক্ষিত হন, এবং এরপর থেকে ভারতে হচ্ছে আপনার রাষ্ট্রীয়ভাবে বৌদ্ধ ধর্ম হচ্ছে আপনার ধর্মীয় মর্যাদা পায়, এবং এরপর থেকে হচ্ছে ভারতে হচ্ছে আপনার এই বৌদ্ধ ধর্মের বিস্তার ব্যাপকভাবে হতে থাকে। অর্থাৎ হিন্দু থেকে, হিন্দু হচ্ছে আমাদের এই ভারতীয় অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম ধর্ম বা সনাতন ধর্ম, আর এরপরে হচ্ছে এই অংশে বিকাশ লাভ করে হচ্ছে আপনার কাল আমলে, এটা হচ্ছে আপনার অশোকের আমলে। এই অশোকের আমল থেকে হচ্ছে আপনার বৌদ্ধ ধর্মের বিকাশ লাভ করে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে কলিঙ্গ যুদ্ধের পরে। তার মানে আমরা এখানে কি প্রশ্ন আসতে পারে, যে সম্রাট অশোক প্রথম জীবনে ছিল কি? অ্যান্সার হবে হিন্দু। তিনি পরবর্তীতে কোন ধর্মে দীক্ষিত হন? অ্যান্সার হবে বৌদ্ধ, এবং তিনি কিন্তু আপনার বৌদ্ধ ধর্মকে হচ্ছে প্রথম এই ভারতীয় অংশের রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেন। ঠিক আছে, আপনারা এই ইয়াটা দেখতে পাবেন হচ্ছে আপনার শাহরুখ খানের একটা সিনেমা আছে, নাম হচ্ছে অশোকা সিনেমা। এই অশোকা সিনেমায় হচ্ছে আপনার শাহরুখ খান এই সম্রাট অশোকের ভূমিকায় হচ্ছে আপনার অভিনয় করেন। আপনারা চাইলে মুভিটি দেখতে পারেন, তাহলে এখান থেকে আপনার ধারণা পাবেন। ওকে, এখন যদি বলা হয় যে বৌদ্ধ ধর্মকে নট অনলি ইন্ডিয়ান ধর্ম বাট অলসো এটাকে বিশ্ব ধর্ম ঘোষণা করে হচ্ছে সম্রাট অশোক। এই কারণে হচ্ছে আপনার বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় হচ্ছে আপনার সম্রাট অশোককে। আমরা জানি যে কনস্ট্যান্টাইন হচ্ছে আপনার সেই বিখ্যাত ব্যক্তি। আজকের যে ইস্তানবুল, এই ইস্তানবুলের নাম ছিল হচ্ছে কনস্ট্যান্টিনোপল। এই সম্রাট কনস্ট্যান্টাইন হচ্ছে আপনার এই খ্রিস্ট ধর্মকে হচ্ছে আপনার রোমান সভ্যতার হচ্ছে আপনার ধর্ম ঘোষণা করে, রাষ্ট্র ধর্মকে ঘোষণা করে হচ্ছে আপনার কে? সেটা হচ্ছে আপনার এই কনস্ট্যান্টাইন। বিধায় তাকে বলা হয় হচ্ছে আপনার, তিনি কিন্তু আপনার প্রথম রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিল খ্রিস্ট ধর্মকে। ঠিক একইভাবে হচ্ছে আপনার সম্রাট অশোক হচ্ছে আপনার পৃথিবীতে প্রথম বৌদ্ধ ধর্মকে হচ্ছে আপনার ভারতীয় রাষ্ট্র ধর্মের হচ্ছে আপনার স্বীকৃতি দেন, এবং একই সাথে তিনি ঘোষণা করেন এটি হচ্ছে আপনার একটি বিশ্ব ধর্ম। আমরা বুঝতে পারছি মনে হয়। তার মানে পৃথিবীর প্রাচীনতম একটি ধর্ম হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম আফটার হিন্দু। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি। আমরা তখনও কিন্তু আপনার এইদিকে মিয়ানমার, এইদিকে যদি আমরা বলি চায়না, এই অংশে কিন্তু আপনার বৌদ্ধ ধর্মের হচ্ছে এতটা বিকাশ লাভ করেনি। এর পরবর্তীতে হচ্ছে আপনার আস্তে আস্তে করে বিকাশ লাভ শুরু হয়। ঠিক আছে, আচ্ছা দেখেন, প্রথম ভারতীয় শাসক সম্রাট অশোক, যিনি উপমহাদেশের বৃহৎ অংশে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, অর্থাৎ ভারতের সবচেয়ে বৃহত্তম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য, এবং তার আবার বৃহত্তম অংশ প্রতিষ্ঠা করে হচ্ছে সম্রাট অশোক। তার মানে ভারতবর্ষে যদি আমরা বলি সবচেয়ে বৃহত্তম অংশ এখন পর্যন্ত শাসন করছে তিনি হলেন আপনার সেই অশোক। আচ্ছা দেখেন,
বিন্দুসার। 273 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে আপনার বিন্দুসার নামে, এই বিন্দুসারের মৃত্যুর পরে হচ্ছে আপনার এই সাম্রাজ্য হচ্ছে 4 বছর যুদ্ধ চলে এবং অবশেষে 269 খ্রিস্টাব্দে হচ্ছে আপনার অশোক রাজা হিসেবে আবির্ভূত হন। তার মানে রাজা বা সম্রাট অশোকের আগে শাসক ছিল হচ্ছে বিন্দুসার। বিন্দুসারের নামও কিন্তু আমরা ইতিহাসে দেখতে পাই। ওকে, এবার দেখবো আমরা পরবর্তীতে কি আছে। কলিঙ্গ যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, এটি হলো কলিঙ্গ যুদ্ধের একটি কল্পিত চিত্র। আপনারা এটা দেখতে পাবেন শাহরুখ খানের অশোকা সিনেমায়, তাহলে আপনারা এটা ক্লিয়ার হবেন। আচ্ছা দেখেন, কলিঙ্গ যুদ্ধ এটা হলো মৌর্য বংশের সম্রাট অশোক এই যুদ্ধের মাধ্যমে হচ্ছে আপনার ভারতের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং মৌর্য হচ্ছে একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে ভারতে আবির্ভূত হয় এই যুদ্ধের পরে। আমরা দেখতে পাচ্ছি কলিঙ্গ যুদ্ধের অবতীর্ণ হওয়ার যে স্থানটি আমরা দেখতে পাচ্ছি, এটি হলো আপনার কলিঙ্গ সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি, এটি হলো। আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের সাথে হচ্ছে আপনার কলিঙ্গ সাম্রাজ্যের যুদ্ধ হয়, এটি হলো মৌর্য সাম্রাজ্য। আর কলিঙ্গ বলতে বর্তমান হচ্ছে যে অঞ্চলটাকে বোঝানো হয় সেটি হলো উড়িষ্যা রাজ্য, ঠিক আছে, উড়িষ্যা ঝাড়খণ্ড, এটি ছিল কলিঙ্গ রাজ্য। এর সাথে যুদ্ধ হয়, ঠিক আছে। এখানে প্রায় দেখেন 50,000 কলিঙ্গ সেনা এবং অপর দিকে হচ্ছে 1 লক্ষ মৌর্য সৈনিক প্রাণ হারায়। চিন্তা করেন তাহলে কি পরিমাণ লোক হচ্ছে এখানে হচ্ছে আপনার নিহত হন এই যুদ্ধে, ঠিক আছে। এটা হচ্ছে কলিঙ্গ, অর্থাৎ কলিঙ্গ হচ্ছে আপনার মৌর্যের পার্শ্ববর্তী একটি সমাজ ছিল, বাট এটা কিন্তু আপনার সম্রাট অশোক দখল করে নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যুদ্ধের ভয়াবহতা দেখে হচ্ছে সম্রাট অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যবাদের হচ্ছে বিলুপ্ত ঘোষণা করেন এবং তিনি নিজে আর যুদ্ধে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নেন এবং বৌদ্ধ ধর্মে তিনি হচ্ছে দীক্ষিত হন এবং তিনি হচ্ছে অহিংসার বাণী হচ্ছে আপনার প্রচার করা শুরু করে। কে? এটা হলো আপনার সম্রাট অশোক। ওকে, দেখেন বর্তমান ভারতের জাতীয় প্রতীক যেটা আছে এটি কিন্তু অশোক স্তম্ভ, ঠিক আছে। এই অশোক স্তম্ভ হচ্ছে আপনার অহিংসা এর বাণী প্রচার করে। অশোক স্তম্ভ কিন্তু ভারতের জাতীয় প্রতীক, ঠিক আছে। এটি হচ্ছে আপনার বর্তমান ভারতের আর কি, এটি কি বহন করে? অহিংসা। তাহলে বর্তমান ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ, যেটি হলো সেই সম্রাট অশোকের সময়ের স্মৃতি ধারণ করে এবং এটি হচ্ছে অহিংসার বাণী প্রচার করে বা অহিংসার প্রতীক। গুপ্ত যুগ, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পরে দ্বিতীয় যে সাম্রাজ্যটি হচ্ছে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় তার নাম হচ্ছে আপনার গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্য। আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আপনার মৌর্য অপেক্ষা কিছুটা হলেও ছোট। তার মানে আজকের বাংলাদেশের কিছু অংশ, এইদিকে আসাম, এইদিকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এইদিকে হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, একেবারে পাকিস্তান সীমান্ত পর্যন্ত গুজরাট, এগুলো ছিল হচ্ছে আপনার সাবেক গুপ্ত সাম্রাজ্যের অংশ বিশেষ এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার শ্রীগুপ্ত এবং এর প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে এবং শ্রেষ্ঠ শাসক হচ্ছে আপনার সমুদ্রগুপ্ত, ইম্পর্টেন্ট নাম, ঠিক আছে। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল হচ্ছে আপনার বিক্রমাদিত্য, আমরা দেখতে পাচ্ছি। এবং গুপ্ত এই বংশের হচ্ছে আপনার রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। পাটালিপুত্র মানে হচ্ছে বর্তমান বিহারের রাজধানী পাটনা। বর্তমান বিহারের রাজধানী পাটনা ছিল হচ্ছে আপনার এই গুপ্ত সাম্রাজ্যের রাজধানী। তার মানে দেখেন বিহার, বিহার শব্দটি কিন্তু আপনার আমাদের প্রাচীন ইতিহাসে খুবই ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাচীনতম ভারতীয় রাজবংশের রাজধানী ছিল। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের শাসন দেখেন, বাংলা গুপ্ত শাসনে ছিল হচ্ছে 320 থেকে 415 খ্রিস্টপূর্ব পর্যন্ত, বিফোর ক্রিস্ট। আচ্ছা দেখেন, গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় কিভাবে? হুন জাতির কাছে। এখন হুন জাতি কারা? এরা হলো মধ্য এশিয়ার একটা যাযাবর জাতির নাম ছিল হুন জাতি। মধ্য এশিয়া কিন্তু আমাদের ইতিহাসে খুবই ভোগাইছে, আপনারা জানেন যে একদম মুঘল পর্যন্ত। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের পণ্ডিতগণের মধ্যে অন্যতম ছিল হচ্ছে আর্যভট্ট। আমরা নাম শুনছি আর্যভট্ট, কালিদাস, মহাকবি কালিদাস ইনি হলেন আর্যভট্ট, বিষ্ণু শর্মা এবং বারাহমিহির। এই বারাহমিহির, বিষ্ণু শর্মা, কালিদাস, আর্যভট্ট এরা প্রত্যেকেই ছিল হচ্ছে আপনার এই গুপ্ত যুগের বিখ্যাত কয়েকজন পণ্ডিত, ঠিক আছে। এবং
আহ্নিক গতি, বার্ষিক গতি হচ্ছে আপনার প্রথম নির্ণয় করে হচ্ছে আর্যভট্ট, এবং ইনি কিন্তু আপনার শূন্য এর আবিষ্কারক। তার মানে শূন্যর আবিষ্কারক হচ্ছে আপনার কারা? এটা হলো ভারতীয় পণ্ডিতগণ, এবং আর্যভট্ট হচ্ছে পৃথিবীতে প্রথম শূন্যের ধারণা দেন। ঠিক আছে। আচ্ছা, অজন্তার গুহা চিত্র গুপ্ত যুগের একটা বিখ্যাত নিদর্শন, এবং এই গুপ্ত যুগের কবি ছিল হচ্ছে আপনার কালিদাস। ঠিক আছে, কালিদাস হচ্ছে গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি, যাকে বলা হয় মহাকবি। মহাকবি, এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো মেঘদূত। মেঘদূত। ওকে, এটি হলো আমাদের গুপ্ত যুগ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট তত্ত্বসমূহ। আমরা এবার দেখব গৌড় সাম্রাজ্য। গৌড় সাম্রাজ্য হলো, আপনারা বুঝতে পারছেন, বর্তমান যে গৌড় জনপদটা একটা আধুনিককালে বিলুপ্ত হয়, এটি ছিল আপনার গৌড় সাম্রাজ্যের অধীনে। এবার দেখি আমাদের গৌড় সাম্রাজ্য বলতে আসলে কোন বৃহৎ অঞ্চলকে বোঝানো হয়। আচ্ছা, গৌড় রাজ্য হচ্ছে প্রতিষ্ঠিত হয় 606 সালে, অর্থাৎ এটি হলো প্রথম স্বাধীন রাজ্য, অর্থাৎ কোনো বিদেশি শাসনের অধীনে ছিল না হচ্ছে গৌড় রাজ্য। এটা হচ্ছে একটি স্বাধীন জনপদ হিসেবে হচ্ছে আপনার আবির্ভূত হয় গৌড় সাম্রাজ্য। সো এটি হলো ভারত কেন্দ্রিক। ঠিক আছে, ভারতের পশ্চিমবঙ্গ কেন্দ্রিক এটি সাম্রাজ্য হচ্ছে গৌড় সাম্রাজ্য। আমরা দেখতে পাচ্ছি বর্তমান চাঁপাইনবাবগঞ্জ সহ ভারতের জেলাগুলো ছিল হচ্ছে এর অন্তর্গত। দেখেন, বঙ্গ ও গৌড় নামে স্বাধীন জনপদের উদ্ভব হয় হচ্ছে 6ষ্ঠ শতকে, এবং এর রাজধানী ছিল হচ্ছে আপনার কর্ণ সুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ। আচ্ছা দেখেন, বাংলার বৌদ্ধ স্বাধীন এবং সার্বভৌম রাজার নাম ছিল রাজা শশাঙ্ক। এই শশাঙ্কের আমলে তাকে বলা হতো গৌড় রাজ, অথবা গৌড়েশ্বর বলা হতো রাজা শশাঙ্ককে। আচ্ছা, বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসে হচ্ছে আপনার হর্ষবর্ধনের আমলে। এই হর্ষবর্ধন ছিল হচ্ছে আপনার গৌড় রাজ্যের একজন বিখ্যাত রাজা। ঠিক আছে, এবং হিউয়েন সাং বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে যাকে বলেন, তিনি হলেন আপনার শশাঙ্ক। আচ্ছা দেখেন, শশাঙ্ক প্রথম জীবনে ছিল সামন্ত বা ফিউডাল লর্ড। আচ্ছা, আমরা জানি যে এই গৌড় রাজবংশের আমলে একটা বিখ্যাত ইউনিভার্সিটির নাম ছিল হচ্ছে আপনার নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে মগধ রাজ্যে। এই নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, এবং এর প্রতিষ্ঠাতার নাম ছিল হচ্ছে রাজা শক্রাদিত্য অথবা প্রথম গুপ্ত কুমার, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিল হচ্ছে আপনার রাজা হর্ষবর্ধন। সো খুবই ইম্পর্টেন্ট একটা নাম, রাজা হর্ষবর্ধন। শিলভদ্র ছিল হচ্ছে আপনার নালন্দা বিহারের আচার্য। ঠিক আছে, এবং হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু ছিল হচ্ছে আপনার এই শিলভদ্র। তাহলে হিউয়েন সাং কার ছাত্র ছিলেন? সেটা হচ্ছে আপনার শিলভদ্রের, নামটা মনে রাখবেন। এবং হিউয়েন সাং আসলে কিন্তু আপনার চায়না থেকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে আপনার নালন্দা বিহার, অথবা যাকে বলা হয় নালন্দা ইউনিভার্সিটি। আধুনিক কালে এই একই জায়গায় আরেকটি ইউনিভার্সিটি হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় নামে, মাৎসন্যায়। আচ্ছা, মাৎসন্যায় হলো একটি সংস্কৃত শব্দ। এর অর্থ হচ্ছে আপনার আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। আমরা জানি যে শশাঙ্কের মৃত্যুর পরে হচ্ছে বাংলা কোনো কেন্দ্রীয় শাসনে ছিল না। তখন এমন একটা অবস্থা বিরাজ করে যে জোর যার মুল্লুক তার, ব্যাপারটা এরকম আর কি। মানে যার জোর ছিল সে হচ্ছে তাকে ধরতো, আবার যার জোর কম ছিল সে তাকে পরাজিত করে হচ্ছে অন্য একজন রাজ্য দখল করত। এমন একটা অবস্থাকে বলা হয় হচ্ছে আপনার মাৎসন্যায়। ঠিক আছে, মাৎসন্যায় অর্থাৎ বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, এই মৎস্য থেকে আসছে হচ্ছে মাৎসন্যায়। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে যে মাৎসন্যায় এর উল্লেখ পাওয়া যায় কোথায়? আচ্ছা, মাৎসন্যায়ের উল্লেখ পাওয়া যায় হচ্ছে কৌটিল্য এর অর্থশাস্ত্রে। ঠিক আছে, কৌটিল্য এর অর্থশাস্ত্রে হচ্ছে এটার উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ এই মাৎসন্যায় অবস্থাটি দেখা যায় কখন? সেটি হচ্ছে আপনার শশাঙ্কের মৃত্যুর পরে বাংলা ছিল একটি শূন্য অবস্থা, এবং তখন ছিল বাংলা রাজধানী ছিল একটা বিশৃঙ্খলা। এটাকে বলা হয়েছে আপনার মাৎসন্যায়। আচ্ছা, এরপরে এই মাৎসন্যায় অবস্থা থেকে বাংলা মুক্তি পায় পাল সাম্রাজ্যের আমলে। এই পাল সাম্রাজ্য হলো আমাদের ইতিহাসের খুবই একটা গৌরবময় অধ্যায়, কেননা এই পাল সাম্রাজ্য ছিল বাংলাদেশ কেন্দ্রিক।
বাংলাদেশ কেন্দ্রিক একমাত্র সাম্রাজ্য। পাল সাম্রাজ্য ছিল বাংলাদেশ কেন্দ্রিক একমাত্র সাম্রাজ্য, অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা এতক্ষণ পর্যন্ত যে সমাজগুলো দেখছি, মৌর্য, গুপ্ত, গৌড়, যা কিছু বলেন না কেন, এগুলো ছিল সব ইন্ডিয়া কেন্দ্রিক, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু বাংলাদেশ থেকে ভারতে বিস্তৃত হয় সমগ্র ভারতের উত্তর অংশে, এটি হচ্ছে আপনার পাল সাম্রাজ্য। সো আমাদের একটা গৌরবের প্রতীক হচ্ছে আপনার পাল সাম্রাজ্য, এবং এই পাল যুগ হলো বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন। বংশানুক্রমিক শাসন হচ্ছে আপনার পাল যুগ। ওকে, এখান থেকে হচ্ছে বাংলা প্রথম বংশানুক্রমে শাসন শুরু হয়, অর্থাৎ এক বংশের লোকেরা হচ্ছে ধারাবাহিকভাবে শাসন শুরু করে এই ভারতীয় উপমহাদেশে, এবং তারা এটা কিন্তু পাল সাম্রাজ্য। অর্থাৎ পাল একটা দীর্ঘস্থায়ী সাম্রাজ্য, প্রায় 424 বছর হচ্ছে পালরা একটানা শাসন করে বাংলা তথা বিহার তথা উত্তর ইন্ডিয়া শাসন করে হচ্ছে আপনার পালরা। সো পালরা কিন্তু আপনার লং টাইম ধরে, মানে আজকের প্রায় পাকিস্তান পর্যন্ত বিস্তৃত হচ্ছে পাল সাম্রাজ্য, এবং বিভিন্ন সময়ে এই পালদের রাজধানী ছিল হচ্ছে আজকের বাংলাদেশের বিভিন্ন অংশে এবং ভারতের পশ্চিমবঙ্গের সহ বিহারের বিভিন্ন অংশে। অর্থাৎ পালদের রাজধানী যদি আমরা বলি তাহলে প্রায় 8টি বা 10টি স্থানের নাম চলে আসবে, কেননা দীর্ঘ 424 বছরে হচ্ছে রাজধানী এক জায়গায় থেমে থাকেনি। সো এবার দেখবো আমরা পালদের, দেখেন পাল সাম্রাজ্য কতটুকু ছিল। আজকের বাংলাদেশ, আজকের পাটনা, আজকের উত্তরপ্রদেশ, আজকের একেবারে কাশ্মীরের পাশ দিয়ে যদি দেখি আমরা উত্তরাখণ্ড থেকে শুরু করে এইদিকে বিহার, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে আপনার এইদিকে উড়িষ্যার কিছু অংশ, কলকাতা, এগুলো হচ্ছে আপনার পাল সাম্রাজ্যের অধীনে। অর্থাৎ নেপালের দক্ষিণে, নেপাল, ভুটান, সিক্কিমের দক্ষিণে হচ্ছে আপনার এই পাল সাম্রাজ্য বিস্তৃত ছিল, ঠিক আছে। এবং পালরা হচ্ছে প্রায় 400 বছর বাংলা এবং বিহার শাসন করে। নট অনলি বাংলা, বিহার, বাট অলসো ভারতের উত্তরপ্রদেশ পর্যন্ত শাসন করে হচ্ছে এই পালরা। সো বাংলাদেশ কেন্দ্রিক একমাত্র সাম্রাজ্য হচ্ছে আপনার পাল সাম্রাজ্য। বাট রাজবংশ বললে একাধিক ছিল, বাট সাম্রাজ্য বলে হচ্ছে পাল, মনে রাখতে হবে আমাদের। এবার দেখি আমরা পাল সাম্রাজ্য কিভাবে বিস্তার লাভ করে। আমরা জানি যে পালদের আগে ছিল হচ্ছে আপনার কি বলতো, এটি ছিল হচ্ছে আপনার মাছছন্নাই। এই মাছছন্নাই থেকে হচ্ছে আপনার পাল বংশের উত্থান ঘটান যে বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে আপনার গোপাল। সো গোপাল হচ্ছে আপনার এই পাল বংশ প্রতিষ্ঠা করে। তার মানে মাছছন্নায় সমাপ্তি ঘটানকে ইনি হলেন গোপাল। তাহলে লিখতে পারি গোপাল হলো মাছছন্নায়ের সমাপ্তি ঘটান। অর্থাৎ বাংলা আবার একটি কেন্দ্রীয় শাসনে আসে এবং সেটি হচ্ছে গোপাল কর্তৃক, এবং তিনি কিন্তু আপনার এই বংশের উত্থান ঘটান, এবং প্রায় 18 জন পুরুষ হচ্ছে আপনার এই পাল বংশ শাসন করে, একই বংশের লোক সর্বমোট 18 জন। চিন্তা করেন, এটা একটা হিউজ টাইম। এখন পাল বংশের পিরিয়ডটা কত, এই পিরিয়ড নিয়ে হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন তথ্য আছে, যেমন 800 থেকে 1200, আমরা বুঝতেই পারছি 800 থেকে 1200, 750 থেকে 1162, এটি একটা গ্রহণযোগ্য মানে মতবাদ বটে। আরেকটি আছে হচ্ছে আপনার 756 থেকে 1143 খ্রিস্টাব্দ। এখন পরীক্ষায় কিন্তু আপনার খ্রিস্টাব্দ আসবে না, পরীক্ষায় আসবে শতক। তাহলে আমরা বলতে পারি যে এটি হলো আপনার 8ম শতক থেকে 12শ শতক, মোটামুটি এটাই ছিল পালদের সবচেয়ে ইম্পর্টেন্ট পিরিয়ড। ওকে, বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে হচ্ছে পালরা, এবং পাল রাজবংশ দীর্ঘস্থায়ী হয় দীর্ঘ 424 বছর। এটাই হচ্ছে আপনার এক্সাক্ট না, কিন্তু কম বেশি হতে পারে। আমরা বলি এটাকে 400 বছর, এক্সাক্ট হচ্ছে আপনার 400 প্রায় 24 বছর হচ্ছে এটা স্থায়ী হয়। সো একটা ইম্পর্টেন্ট পিরিয়ড আমরা এখান থেকে দেখতে পাই। আচ্ছা দেখেন, পাল বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজা হচ্ছে আপনার গোপাল, এবং তিনি হলেন পাল বংশের মূল প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, পাল বংশের দ্বিতীয় রাজা এবং সম্রাট ছিল হচ্ছে গোপালের পুত্র ধর্মপাল, খুবই ইম্পর্টেন্ট একজন শাসক, এবং তিনিই কিন্তু আপনার পাল বংশের দ্বিতীয় শাসক, এবং তিনিই কিন্তু আপনার পাল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট বলা হয় এই ধর্মপালকে।
আমরা ধর্মপালের নিদর্শন কিন্তু বাংলাদেশেও দেখতে পাই, মহেস্থান গড় সহ ওই অঞ্চলে। আচ্ছা দেখেন, পাল বংশের তৃতীয় সম্রাটের নাম হচ্ছে আপনার ধর্মপালের পুত্র, নাম হচ্ছে দেবপাল। তার মানে দেখেন এখানে কিন্তু বংশানুক্রমে দাদা, সেখান থেকে তার ছেলে, এখান থেকে তার ছেলে, মানে এর পিতা মানে হচ্ছে আপনার দেবপালের পিতা হচ্ছে ধর্মপাল, ধর্মপালের পিতার নাম হচ্ছে আপনার গোপাল। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার বাংলায় প্রথম এরাই কিন্তু বংশানুক্রমে শাসন শুরু করে, ঠিক আছে। এবং পাল বংশের সর্বশেষ রাজার নাম হচ্ছে আপনার মদন পাল। এই মদন পালকে উৎখাত করে হচ্ছে আপনার সেন বংশের সৃষ্টি। তাহলে সেন রাজবংশ সৃষ্টি হয় হচ্ছে আপনার মদন পালকে উৎখাত করে। সো আমরা বুঝতে পারি মদন পাল ছিল পাল বংশের সবচেয়ে দুর্বল শাসক বলা যেতে পারে। তার সময় হচ্ছে পাল বংশ হচ্ছে আপনার স্তিমিত হওয়া শুরু করে। আমরা দেখতে পাচ্ছি পাল সাম্রাজ্যের বিখ্যাত একটি নিদর্শন, যেটি হচ্ছে আমাদের এখনকার সময় একটি বিশ্ব ঐতিহ্য। এটি কিন্তু আপনার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। অর্থাৎ আমাদের দেশে 1987 সালে কিন্তু আপনার প্রথম দিকে যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি স্থান পায় সেটা কিন্তু আপনার সোমপুর বিহার। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বিখ্যাত সোমপুর বিহার। এই সোমপুর বিহার হচ্ছে আপনার পাল বংশের শ্রেষ্ঠ একটি নিদর্শন, এবং এটি হচ্ছে আপনার নির্মাণ করে সেই বিখ্যাত শাসক ধর্মপাল। অর্থাৎ পালদের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল হচ্ছে আপনার এটি প্রতিষ্ঠা করে। এখন যদি প্রশ্ন করা হয় যে সোমপুর বিহার কি, আচ্ছা এটি কিন্তু একটি শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্র মানে লাইক ইউনিভার্সিটি, কলেজ, এদের মতো করে হচ্ছে এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, সাথে হচ্ছে নৈতিক শিক্ষা দেওয়া হতো হচ্ছে আপনার এই সোমপুর বিহারে, যেটি আপনারা এখনো দেখতে পান বা এটির নিদর্শন কিন্তু এখনো টিকে আছে। আচ্ছা দেখেন পালদের রাজধানী ছিল কোথায়? ওই যে আমি আগেই বলছি যে পালরা কিন্তু একটা দীর্ঘ 424 বছর শাসন করছে, সেহেতু এদের রাজধানী কিন্তু কোনো একটি স্থানে হচ্ছে সীমাবদ্ধ ছিল না, বারবার হচ্ছে আপনার চেঞ্জ হয়েছে। যেমন আমরা বলতে পারি বিক্রমপুর। বিক্রমপুর হলো বাংলাদেশের আজকের মুন্সিগঞ্জ। পাটালিপুত্র, এটি হলো বর্তমান বিহারের রাজধানী পাটনা। গৌদা, এটি হলো আপনার বিহারে। মুঙ্গুর, এটিও বিহারে। সোমপুর, যেটি হলো আজকে নওগাঁ জেলায়, এটি হলো কোথায়? নওগাঁ জেলায়। রামাবতী, মহিপাল, এখন ভাববেন মহিপাল মানে ফেনীর মহিপাল না, এটি হলো আপনার মুর্শিদাবাদ। এবং বরেন্দ্র, বরেন্দ্র মানে হচ্ছে আপনার আজকের যে বরেন্দ্র অঞ্চল, এর কোনো একটা অংশে ছিল হচ্ছে রাজধানী। ওকে, আচ্ছা পালদের প্রথম রাজধানী ছিল হচ্ছে বিক্রমপুর। আমরা বুঝতেই পারি বাংলাদেশের বিক্রমপুর বা মুন্সিগঞ্জ, তার মানে বোঝা যাচ্ছে যে পাল বংশের উত্থান হয় আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকেই। সো এটা কিন্তু আমাদের গৌরবের প্রতীক, ঠিক আছে। আচ্ছা দেখেন এরপরে দ্বিতীয় রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র, যেটি হলো আজকের বিহারের পাটনা, ঠিক আছে। আচ্ছা বাংলাদেশের রাজ শাসনের সূতিকাগার বলা হয় হচ্ছে আপনার তৎকালীন বিক্রমপুর বা বর্তমান মুন্সিগঞ্জ জেলাকে। বুঝতেই পারছেন এখান থেকে পাল, এখান থেকে সেন, পরপর অনেকগুলো বংশ আসছে হচ্ছে আপনার, মানে হচ্ছে পাল যুগের পর থেকে মুসলিম আগমন পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ রাজ শাসন শুরু হয়েছে বিক্রমপুর থেকে অথবা আজকের মুন্সিগঞ্জ থেকে। ওকে, এবার দেখি আমরা পালদের ভাষা ছিল কি। ভাষা ছিল হচ্ছে সংস্কৃত, প্রাকৃত এবং বাংলা এবং পালি। পালিটাই হচ্ছে আপনার বেশি, দেখবেন পালদের গ্রন্থগুলো বেশিরভাগ পালি ভাষায় লিখিত, ঠিক আছে। সংস্কৃত, পালি এগুলো হচ্ছে আপনার লিখেছিল পালদের। আচ্ছা এবার দেখি আমরা চর্যাপদ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের যে প্রাচীনতম সাহিত্য, এটির নাম হচ্ছে আপনার চর্যাপদ। এই চর্যাপদ কিন্তু আপনার লিখিত হয় পাল আমলে, অর্থাৎ পাল যুগে এটা হচ্ছে আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লেখা শুরু হয় এবং এর কাজ শেষ হয় হচ্ছে আপনার সেন যুগের প্রথম অর্ধে। তার মানে পাল যুগের পুরোটা সময় হচ্ছে আমাদের সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, এটি হচ্ছে আপনার লেখা শুরু হয় এবং তাও আবার পাল রাজাদের হচ্ছে আপনার মানে নির্দেশে হচ্ছে আপনার এটি লেখা শুরু হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি সমসাময়িক আমলে বাংলার আরো কয়েকটি বাঙালি রাজবংশ, অর্থাৎ যারা হচ্ছে আপনার এই বাংলাদেশ থেকে হচ্ছে এই বাংলা অঞ্চলে শাসন করে এমন কয়েকটি ইম্পর্টেন্ট রাজবংশ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে দেখেন পাল যুগে, অর্থাৎ পাল যুগে
পাল যুগে যখন হচ্ছে লাস্টের দিকে পাল রাজবংশ ভারতে দুর্বল হয়ে পড়ে, তখন হচ্ছে আপনার এই পালদের দুর্বলতার সুযোগে হচ্ছে আপনার বাংলাদেশের পূর্ব দিকে, অর্থাৎ হচ্ছে আজকের যে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর ঢাকা জেলার পূর্বাংশ এবং হচ্ছে আপনার আজকের চট্টগ্রাম অঞ্চলে হচ্ছে আপনার কয়েকটি রাজ্য গড়ে ওঠে, এবং সেগুলো কিন্তু আপনার পালরা নিয়ন্ত্রণ করতে পারেনি। মানে পালদের সীমানা হচ্ছে আস্তে আস্তে করে এই পূর্ব বাংলা থেকে হচ্ছে আপনার পশ্চিম দিকে হচ্ছে সংকুচিত হয়ে পড়ে। ব্যাপারটা মানে আমরা বুঝতে পারছি। এখন এদের মধ্যে কয়েকটি রাজবংশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেববংশ, দেববংশ, চন্দ্রবংশ, কান্তজীবের রাজ্য, খড়গ বংশ এবং বর্মবংশ। এর বেশিরভাগই ছিল হচ্ছে আপনার মুন্সিগঞ্জ এবং হচ্ছে আপনার আজকের কুমিল্লা কেন্দ্রিক, আমাদের মনে রাখতে হবে। আচ্ছা দেখি আমরা দেববংশ। দেববংশ ছিল হচ্ছে সমতট একটি রাজবংশ, যেটি হচ্ছে হিন্দু রাজারা শাসন করত এই দেব। এবং দেখেন যে আধুনিককালে বাংলাদেশের মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এবং অন্য মতে দেব পর্বত ছিল এর রাজধানী। দেব পর্বত মানে হচ্ছে আজকের কুমিল্লার ময়নামতি। ওকে, এখানে ছিল হচ্ছে এই দেব বংশের রাজধানী। ঠিক আছে, এখন দেব বংশের রাজাগণ প্রতিষ্ঠা করে বিখ্যাত শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার। মানে বোঝাই যাচ্ছে না ছিল হচ্ছে আপনার কি এই বিহারগুলো প্রতিষ্ঠা করে, এবং এগুলো কিন্তু আপনার পরবর্তী তখন কিন্তু শিক্ষা কেন্দ্র হিসেবে শাসিত মানে হচ্ছে আপনার এটাকে উদযাপিত হতো। ওকে, এখন দেখেন শিলালিপি থেকে এই বংশের 4 জন রাজার নাম পাওয়া যায়। সেই রাজা হলো শান্তিদেব, বীরদেব, তারপর হচ্ছে আনন্দদেব এবং হচ্ছে ভবদেব। এরা হলো আপনার দেব বংশের কয়েকজন বিখ্যাত রাজা। আমরা দেখি পরবর্তীতে আসে হচ্ছে আপনার আচ্ছা চন্দ্রবংশ। চন্দ্রবংশ এটি হলো আজকের বিক্রমপুর। বিক্রমপুর মানে হলো আপনার মুন্সিগঞ্জে। ঠিক আছে, এই চন্দ্রবংশের সবচেয়ে উল্লেখযোগ্য রাজার নাম ছিল হচ্ছে ত্রৈলোক্য চন্দ্র, ত্রৈলোক্য চন্দ্র অথবা শ্রীচন্দ্র। ঠিক আছে, এবং এই চন্দ্রবংশের রাজারা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ছিল হচ্ছে চন্দ্রবংশের। বুঝতেই পারছেন, বিক্রমপুর ছিল একটা সময় বৌদ্ধ সভ্যতার একটা পীঠস্থান সমগ্র পৃথিবীতে, এবং এই বংশটি কিন্তু আপনার স্থায়ী হয় প্রায় 150 বছর। ওকে, এখন দেখেন এদের মধ্যে আবার ত্রৈলোক চন্দ্রের উপাধি ছিল হচ্ছে মহা রাজাধিকার। পাল আমলে আজকের যে হরিকেল জনপদ আছে, এই হরিকেল জনপদে গড়ে ওঠে হচ্ছে একটি রাজ্য, এবং তার নাম হলো কান্তি দেবের রাজ্য। অর্থাৎ কান্তি দেব নামে একজন ব্যক্তি হচ্ছে এটা প্রতিষ্ঠা করে বলে তার নামে হচ্ছে নাম ছিল কান্তি দেবের রাজ্য। ওকে, এর রাজধানী ছিল হচ্ছে আপনার বর্ধমানপুর। বর্ধমানপুর, ঠিক আছে, অর্থাৎ রাজা কান্তি দেবের নাম অনুসারে নামকরণ করা হয় কান্তি দেবের রাজ্য। আমরা দেখতে পাচ্ছি খড়গ রাজবংশ। আচ্ছা, খড়গ রাজবংশের রাজধানী ছিল কর্মান্ত বসাক। ঠিক আছে, এই কর্মান্ত বসাক হচ্ছে আপনার কুমিল্লা জেলার বড় কামতার প্রাচীন নাম ছিল হচ্ছে কর্মান্ত বাসক। তার মানে আমরা বুঝতে পারি যে পরবর্তী বংশগুলা কুমিল্লা এবং মুন্সিগঞ্জ থেকে সবচেয়ে বেশি হচ্ছে বিস্তার লাভ করে। আচ্ছা, বর্ম অথবা বর্মন বংশ। ঠিক আছে, বর্ম অথবা বর্মন রাজবংশ এরা হলো 11 শতকের শেষে এবং 12 শতকের প্রথম অধ্যায়ে হচ্ছে আপনার এই বংশটি হচ্ছে প্রতিষ্ঠা পায়। ঠিক আছে, এখন দেখে যে বর্মরা বাংলা আগমন করে কোন অঞ্চল থেকে, সেটি হচ্ছে কলিঙ্গর সিংহপুর থেকে। কলিঙ্গ কোথায়? কলিঙ্গ হচ্ছে বর্তমান উড়িষ্যা রাজ্যে। ঠিক আছে, এই এখন এই বর্মদের আবার রাজধানী ছিল হচ্ছে বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। ঠিক আছে, এই এখন প্রশ্ন যদি হয় যে বর্ম রাজারা কোন ধর্মের লোক? আচ্ছা, বর্মরা ছিল হচ্ছে আপনার বৈষ্ণব ধর্মের, কিন্তু এরা আবার পৃষ্ঠপোষকতা করতে হচ্ছে আপনার বৌদ্ধ ধর্মের, মানে এর প্রতি ওদের একটা টান ছিল। আমরা এটা বুঝতে পারি, এটি হলো আপনার বর্ম রাজবংশ। এখন দেখেন যে এই বর্মদের আবার পতন ঘটছে কার আমলে, সেটি হচ্ছে সেনদের হাতে। অর্থাৎ দক্ষিণ ভারত থেকে এখানে এসে আরেকটি রাজবংশ হচ্ছে এখানে এসে ওই বর্মদের মানে এলাকাটি হচ্ছে দখল করে, এবং সেটা হচ্ছে আপনার সেনরা। তার মানে আমরা বুঝতে পারি বাংলার যে প্রাচীন ইতিহাস সেটা এখন ধারাবাহিক ইতিহাস, একটা বংশ থেকে আরেকটা বংশ পরপর আসছে। আমাদের ধারাবাহিকভাবে মনে রাখলে হচ্ছে আমাদের এই লেকচারটি ভালোভাবে আপনারা মনে রাখতে পারবেন। তাহলে মনে রাখতে হবে বর্মদের হাতে, মানে বর্মদের পতন হয় কাদের হাতে, সেটা হচ্ছে সেনদের হাতে। তাহলে আমাদের পরবর্তী ইতিহাস হচ্ছে আপনার সেন রাজবংশ। এবার দেখবো আমরা সেন রাজবংশ, অর্থাৎ বাংলার ইতিহাসে, বাংলার ইতিহাসে বাংলার ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজবংশ কোনটি?
শেষ রাজবংশ হচ্ছে আপনার এই সেন রাজবংশ। ওকে, তাহলে সেনরা কাদেরকে উৎখাত করে, সেটা হচ্ছে বর্মদের। এবার দেখি আমরা সেন এম্পায়ার আমরা দেখতে পাচ্ছি, অথবা সেন রাজ্য। দেখেন সেন রাজ্য হচ্ছে আজকের বাংলাদেশ, এটা হলো আজকের বাংলাদেশ। দেখেন বাট এর বাইরেও আজকের উড়িষ্যা, আজকের পশ্চিমবঙ্গ, আজকের ঝাড়খণ্ড, আজকের বিহার, আজকের ভারতের উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড, এগুলো ছিল হচ্ছে গ্রেটার সেন এম্পায়ার। দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে গ্রেটার সেন এম্পায়ার বা সেন সাম্রাজ্য বা সেন রাজবংশ। ওকে, তার মানে সেনরা ছিল বাংলার ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম রাজবংশ, অর্থাৎ পালদের পরেই সেনরা বাংলায় দীর্ঘস্থায়ী শাসন করে। ওকে, অর্থাৎ বাংলার দ্বিতীয় দীর্ঘতম রাজবংশ হচ্ছে সেন রাজবংশ, এবং তারা দীর্ঘ 160 বছর হচ্ছে বাংলা শাসন করে। ওকে, অর্থাৎ পালদের শেষার্ধেই হচ্ছে সেন বংশের বিস্তার হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার সেনরা কিন্তু আপনার আজকের যে ওই দিকটা যদি বলি, অর্থাৎ পূর্ব দিকে, তখন হচ্ছে আপনার পুরোপুরি হচ্ছে সেনদের অধিকারে আসেনি। ঠিক আছে, আচ্ছা, পালদের শেষ অংশে হচ্ছে আপনার সেনদের বিস্তার শুরু হয়। অর্থাৎ পাল বংশের সর্বশেষ রাজা হচ্ছে মদন পালকে উৎখাত করে সেনদের গোড়াপত্তন করেন সামন্ত সেন। কিন্তু তখনও হচ্ছে সেন বংশ পূর্ব দিকে বিস্তার লাভ করেনি, কেননা তখনও পূর্ব দিকে শাসন করছে একাধিক রাজ্য। ওকে, এখন দেখেন সেনরা কোন এলাকা থেকে বাংলাদেশে আসছে, সেটি হচ্ছে ভারতের কর্ণাটক, সাউথ ইন্ডিয়ার যে কর্ণাটক, সেখান থেকে হচ্ছে সেনরা প্রথম বাংলাদেশে আসে। তার মধ্যে দেখেন সেনরাও বাঙালি ছিল না, এটা বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা দেখেন সামন্ত সেন, এই সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার সামন্ত সেন। ধারণা করা হয় এই সামন্ত সেন ছিল হচ্ছে আপনার হয়তোবা পালদের একজন দাস, অর্থাৎ পালদের দুর্বলতার সুযোগে কিন্তু তিনি বেইমানি করেন, তাই না? এবং সেখান থেকে হচ্ছে তিনি একটি রাজবংশ প্রতিষ্ঠা করে, যেটি হচ্ছে আপনার সেন রাজবংশ। সো সামন্ত সেন ছিল পালদের অধীনস্থ একজন দাস, অথবা হচ্ছে আপনার কোনো অংশের হয়তো ক্ষুদ্র কোনো নৃপতি। আচ্ছা দেখেন হেমন্ত সেন ছিল সামন্ত সেনের পুত্র, অর্থাৎ দ্বিতীয় শাসক হচ্ছে আপনার হেমন্ত সেন, এবং তার উপাধি ছিল হচ্ছে মহারাজাধিরাজ, অর্থাৎ কিং অফ কিং। ওকে, দেখেন বিজয় সেন সমাজের সবচেয়ে কীর্তিমান শাসকের নাম হচ্ছে আপনার বিজয় সেন। ঠিক আছে, এবং তার আমলে কিন্তু সমগ্র বাংলা তার বিজয়ী হয়। সো সেখান থেকে আসছে বিজয় সেন, বুঝতেই পারছেন। অর্থাৎ বিজয় সেন হচ্ছে আপনার সমগ্র বাংলাকে তার শাসনে নিয়ে আসে। তার মানে ওই দিকে যে আমরা দেখতে পাই হরিকেল অঞ্চলটা, তারপর হচ্ছে সমতট অঞ্চলটা, তখন হচ্ছে একাধিক রাজবংশ শাসন করছিল। এদের হাত থেকে হচ্ছে আপনার পুরোপুরি বাংলাকে দখল করে নিয়ে আসে কে, সেটি হচ্ছে আপনার এই বিজয় সেন। ওকে, এবং তার শাসনকাল ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী, সেটা হচ্ছে আপনার ৬২ বছর। আপনি চিন্তা করেন, একটা লং টাইম ধরে হচ্ছে তিনি শাসন করে। তবে আবার কোনো তথ্য মতে আছে তিনি হচ্ছে ৩২ বছর শাসন করে। আমার মনে হয় যে ৩২ বছর হতে পারে, এত লং টাইম ওই সময় হওয়ার কথা না। ওকে, এখন দেখেন এই বিজয় সেন আপনার কি করছে, মিথিলা এবং কামরূপ সহ অনেক ভূখণ্ড দখল করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। অর্থাৎ বাংলার পাশাপাশি কামরূপ, যেটা হচ্ছে আসাম, মিথিলা, অর্থাৎ ওই দিকটা, অর্থাৎ উত্তর ভারত এবং পূর্ব ভারতের অনেক অংশ হচ্ছে দখল করে কে, সেটি হচ্ছে আপনার এই বিজয় সেন। সো তার আমলে সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয় এদের সীমান্ত। আচ্ছা দেখেন বিজয় সেনের পর সেন মসনদে আসীন হন হচ্ছে আপনার কে, সেটা হচ্ছে বল্লাল সেন। বুঝতে হবে বল্লাল সেন, এবং তিনি কিন্তু একজন পণ্ডিত শাসক ছিলেন, এবং তিনি 5টি গ্রন্থের রচয়িতা। মনে রাখতে হবে বল্লাল সেন মোট 5টি গ্রন্থ লিখছে, এবং বল্লাল সেন আবার কৌলিন্য প্রথা চালু করে। কৌলিন্য প্রথা মানে বুঝতেই পারছেন, কুল প্রথা। তিনি কিন্তু একই সাথে একজন বিখ্যাত পণ্ডিত শাসক, আবার তিনি কিন্তু একই সাথে হচ্ছে এই যে বর্ণ প্রথা চালু করে। অর্থাৎ এই যে আপনার হিন্দু ধর্মের যে আপনার কয়েকটি ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নমশূদ্র, এই যে ভাগগুলো আছে, এটা কিন্তু আপনার প্রথম বল্লাল সেন হচ্ছে আপনার এই প্রথা হচ্ছে আপনার চালু করে। তার মানে আমরা বলতে পারি বল্লাল সেন হচ্ছে আপনার বর্ণ প্রথা চালু করে। বর্ণ প্রথা, যেটাকে আমরা বলি হচ্ছে আপনার ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়,
শূদ্র, এই যে বিভক্তিগুলো আছে হিন্দু ধর্মের 4টি প্রধান বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো ভাগ করছে কারা? সেটা হচ্ছে আপনার এই বল্লাল সেনের আমল থেকে। তো তার বিখ্যাত 5টি গ্রন্থের নাম হলো দান সাগর, অদ্ভুত সাগর, ব্রত সাগর, আচার সাগর এবং প্রতিষ্ঠা সাগর। এগুলো হচ্ছে তার বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম। আচ্ছা দেখেন, লক্ষণ সেন, এই বল্লাল সেনের পুত্রের নাম হচ্ছে আপনার লক্ষণ সেন, এবং লক্ষণ সেনকে বাংলার শেষ এবং বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা মনে করা হয়। তার মানে সেনরা ছিল হচ্ছে আপনার হিন্দু রাজবংশ। ওকে, এবং তিনি কিন্তু আপনার প্রথম সর্বশেষ স্বাধীন রাজা। কেননা তারপরেও কিন্তু একাধিক রাজা ছিল, তবে তারা ছিল একটা ক্ষুদ্র অঞ্চলে বলে আমরা দেখতে পাই। এখন দেখি আমরা এই কেশব সেন। কেশব সেন হচ্ছে আপনার সেন রাজা লক্ষণ সেনের পুত্রের নাম হচ্ছে আপনার কেশব সেন, এবং এই লক্ষণ সেন কিন্তু আপনার তার আমলেই হচ্ছে আপনার সেন এর সীমানা হচ্ছে আস্তে আস্তে করে কমে যায়। কেননা পূর্ব দিকে নদিয়া দখল করে নেয় হচ্ছে আপনার কে? সেটা হচ্ছে আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এবং তারপরে কিন্তু লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে আসে মুন্সিগঞ্জে, এবং তিনি কিন্তু প্রথম দিক কয়েক বছর হচ্ছে আপনার মুন্সিগঞ্জ শাসন করে, অনলি মুন্সিগঞ্জ কিন্তু বা বিক্রমপুর। বাট পরবর্তীতে তার হচ্ছে 1206 সালে হচ্ছে মৃত্যু হয় 2 বছর পরেই। সুতরাং ক্ষমতায় আসে তারই ছেলে, নাম হচ্ছে আপনার বিশ্বরূপ সেন। এই বিশ্বরূপ সেনে হচ্ছে আপনার প্রায় 24 সাল পর্যন্ত শাসন করে, 1224 পর্যন্ত। এরপরে হচ্ছে আপনার 6 বছর শাসন করে হচ্ছে তারই আরেক ভাই, অর্থাৎ লক্ষণ সেনের আরেক পুত্র, যার নাম হচ্ছে আপনার কেশব সেন। তার মানে সেনদের মধ্যে সর্বশেষ রাজার নাম হচ্ছে আপনার কেশব সেন। সো কেশব সেন ছিল হচ্ছে বাংলার অতি ক্ষুদ্র জনপদ, যেটা হচ্ছে বর্তমান মুন্সিগঞ্জের শাসক। ওকে, এই হলো আপনার। এখন দেখেন, বখতিয়ার খিলজি বাংলা দখল করে 1204 সালে। ঠিক আছে, এই 1204 সালে হচ্ছে বখতিয়ার খিলজি যুদ্ধ না করেই বাংলা দখল করে, এবং লক্ষণ সেন হচ্ছে আপনার পালিয়ে যায় ভয়ে। ঠিক আছে, এখন লক্ষণ সেনের শাসনামল ছিল হচ্ছে পালদের এই সেন বংশের স্বর্ণযুগ বলা হয় লক্ষণ সেনের শাসনামলকে। ঠিক আছে, এবং এনার হাত ধরেই কিন্তু আপনার এই সাম্রাজ্য ভেঙে যায়। এখন দেখেন, যদি আমি কল্পনা করি তাহলে আজকের বাংলাদেশ, ভারত, ধরেন এটা হচ্ছে আপনার সেন সাম্রাজ্য, কিন্তু এই লক্ষণ সেন হচ্ছে আপনার এখান থেকে হারিয়ে এই পূর্ব দিকে, আজকের যে বাংলাদেশের পূর্ব দিকে মুন্সিগঞ্জ, কুমিল্লা, এই মুন্সিগঞ্জে হচ্ছে আপনার সেনরা সীমিত হয়ে পড়ে। অর্থাৎ 1204 থেকে 1230 পর্যন্ত এই কয়েক বছর হচ্ছে আপনার সেন রাজবংশ সীমিত হয়ে পড়ে শুধুমাত্র মুন্সিগঞ্জ এবং এর আশপাশে, অর্থাৎ গ্রেটার বিক্রমপুরে। ওকে, আর বাকি অংশ হচ্ছে আপনার দখল করে নেয় হচ্ছে আপনার মুসলিমরা, এবং এর মাধ্যমে কিন্তু একটা যুগ শেষ হয়। কোন যুগ শেষ হয়? অর্থাৎ সেনদের লাস্ট স্বাধীন রাজার নাম ছিল হচ্ছে আপনার সেটা হচ্ছে লক্ষণ সেন, এবং তার 2 পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন হচ্ছে পরবর্তীতে শাসন করে। ওকে, এভাবেই হচ্ছে আপনার সেন বংশের মাধ্যমে আমাদের ইতিহাসের লাস্ট প্রাচীন যুগ হচ্ছে আপনার শেষ হয়, এবং লক্ষণ সেনের হাত ধরে আমাদের ইতিহাসের মধ্যযুগটা শুরু হয়। তার মানে আমাদের ইতিহাসের পরবর্তী যুগটা হচ্ছে আপনার মধ্যযুগ। এখন প্রশ্ন হলো, লক্ষণ সেনের পরে কি হয় দেখি আমরা। 1204 খ্রিস্টাব্দে হচ্ছে আপনার এখান থেকে 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত সেনদের শাসন শুধুমাত্র বিক্রমপুর, মানে হলো বর্তমান মুন্সিগঞ্জে সীমিত হয়ে পড়ে। ঠিক আছে, এখন দেখেন যে 2 বছর, অর্থাৎ লক্ষণ সেন কিন্তু 2 বছর এই মুন্সিগঞ্জ বা বিক্রমপুর শাসন করে, সেটি হচ্ছে 1204 থেকে 1206 পর্যন্ত। এখন 6 সালে হচ্ছে লক্ষণ সেনের কি হয়, 82 বছর বয়সে তিনি হচ্ছে মারা যান। ওকে, এরপরে এসে দেখেন সেন বংশের পতন। আচ্ছা, সেন বংশের পতন হয় হচ্ছে আপনার 1230 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটি হলো আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তথ্য। এখন দেখি আমরা সেনদের শাসকদের তালিকা। সামন্ত সেন ইম্পর্টেন্ট, তারপরে হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, বিশ্বরূপ সেন এবং কেশব সেন। এর মধ্যে লক্ষণ সেন লাস্ট পর্যন্ত শাসন করছে একটা দীর্ঘস্থায়ী 2 বছর হচ্ছে আপনার শুধুমাত্র বিক্রমপুর, আর বিশ্বরূপ সেন হচ্ছে আপনার অনলি বিক্রমপুর, এবং এটি হলো 1206 থেকে 1224।
1224 পর্যন্ত হচ্ছে আপনার শুধুমাত্র বিক্রমপুর শাসন করে বিশ্বরূপ সেন, আর কেশব সেন হচ্ছে আপনার বিক্রমপুর শাসন করে 1224 থেকে 1230 পর্যন্ত। তার মানে সেন বংশের সর্বশেষ শাসকের নাম হলো কেশব সেন বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি 41তম বিসিএস এ কমন প্রশ্ন ছিল আমার বই থেকে সরাসরি। এবার দেখি আমরা বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী এক নামে দেখবো আমরা। দেখেন প্রাচীন বাংলা, প্রাচীন বাংলার লং টাইম রাজধানী ছিল হচ্ছে আপনার মহাস্থানগড়, এবং এটি ছিল হচ্ছে আপনার বিভিন্ন সময় অর্থাৎ একদম প্রাচীন আমলে। আচ্ছা, পুণ্ড জনপদ, এটি ছিল পুণ্ডনগর। মৌর্য যুগের রাজধানী ছিল হচ্ছে গৌড়, পুণ্ডনগর, পাটালিপুত্র, ভিন্ন ভিন্ন। গুপ্ত যুগে ছিল হচ্ছে গৌড়, পুণ্ডনগর, পাটালিপুত্র। প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটালিপুত্র। গৌড় রাজ্যের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। আচ্ছা, খড়গ রাজ্য ছিল কুমিল্লার কর্মান্ত বসাক। দেব বংশ দেব পর্বত, বর্ম বংশ বিক্রমপুর, নামেই বোঝা যায়। লক্ষণ সেনের রাজধানী ছিল দুইটা, মনে রাখতে হবে। তার নবদ্বীপ ছিল হচ্ছে শীতকালীন রাজধানী। নবদ্বীপ মানে বুঝতেই পারছেন, যেটি হলো আজকের নদিয়া, এটি হলো আজকের নদিয়া। এখানে এসে কিন্তু সে হেরে যায়, এবং বখতিয়ার খিলজি কিন্তু আসছিল হচ্ছে তার শীতকালীন রাজধানীতে অর্থাৎ নদিয়ায়। এখান থেকে হচ্ছে সে পালিয়ে চলে আসে কোথায়, তার গ্রীষ্মকালীন রাজধানী বিক্রমপুরে। সো দুটেই হচ্ছে আপনার, এটা হচ্ছে বিক্রমপুর বর্তমান বাংলাদেশের। আচ্ছা, তার পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন ছিল শুধুমাত্র বিক্রমপুরের শাসক। সো রাজধানী বিক্রমপুর। সুলতানি আমলের রাজধানী ছিল সোনারগাঁও। আমরা দেখতে পাচ্ছি সুলতানের আছে দুইটা, এর প্রথম অধ্যায় ছিল হচ্ছে আপনার সোনারগাঁও, আর পরবর্তী অধ্যায়ে এখান থেকে চেঞ্জ হয়ে আসে গৌড়ে। গৌড় মানে হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। আলাউদ্দিন হোসেন শাহ, আচ্ছা, আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী ছিল গৌড়ের একডালা। ঈশা খাঁ রাজধানী ছিল হচ্ছে আজকের সোনারগাঁও। ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁও। মুঘল আমলে রাজধানী ছিল হচ্ছে প্রথম দিকে সোনারগাঁও, আর পরবর্তীতে হচ্ছে আপনার ঢাকা। ওকে, আচ্ছা, বুগরা খান রাজধানী ছিল হচ্ছে লক্ষণাবর্তী। ইসলাম খান রাজধানী ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর, যেটি হলো আজকের ঢাকা, যেটি হলো আজকের ঢাকা। ওকে, এগুলো হলো মুঘল আমলে বা বিভিন্ন আমলে আমাদের রাজধানী সমূহ। আর আধুনিক বাংলাদেশ তো বুঝতেই পারছেন, আজকে ঢাকা। ওকে, এই লেকচার সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আপনারা অবশ্যই কল করবেন 16910 নম্বরে। এখান থেকে আপনারা যে কোনো বিষয় জানতে পারবেন, এবং যে কোনো বিষয়ের সমাধান পেতে হলে আপনারা এই নম্বরে কল করবেন। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।